আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের সলভ ক্লাস শুরু করছি। আপনারা একটু আগে একটি ঘোষণা পেয়েছেন, যে ঘোষণায় বলা হয়েছে যে আমাদের সম্মানিত চেয়ারম্যান, আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের মাঝে এসেছেন, বাংলাদেশে এসেছেন নরওয়ে থেকে অনেকদিন পরে। তো এই জন্য স্যার আপাতত কিছুদিন কোয়ারেন্টাইন পালন করবেন। সরকারি যে আমাদের বিধিনিষেধ আছে সেই অনুযায়ী, যে বিদেশ থেকে কেউ যদি আসে তাহলে তাকে নির্দিষ্ট একটা সময় মানে বাসায় থাকতে হয়। তো এই জন্য তিনি এই নির্দেশ অনুসারে কিছুদিন বাসায় থাকবেন, আর এই কারণেই আমাদের ক্লাসগুলো তিনি আপাতত নিতে পারছেন না। তো এই সপ্তাহের যে ক্লাস রয়েছে, যেটা সোমবার, মঙ্গলবার এবং আহ বুধবার, এই ৩ দিন হওয়ার কথা। এই ৩ দিনের ক্লাস, ৩ টপ ক্লাস ইংরেজির আপাতত আমি আহমদুল্লাহ আপনাদের সাথে এই ক্লাসগুলো নেব। যেহেতু সবাই স্টুডেন্ট এবং অনেক ব্যাচে আমার অলরেডি ক্লাস নেওয়া হয়ে গেছে। তো আমাকে প্রথমেই তোমরা একটু জানো যে আমার সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমার এখানে সাউন্ড ক্লিয়ার আছে, তোমরা আমাকে একটু জানো যে আমার সাউন্ডটা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, অনেকে ট্যাগ করে দিয়েছে। ওকে, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু বলো। অনেকে বিভিন্ন জনকে ট্যাগ করছে। ঠিক আছে, ক্লাসটা আমাদের শুরু করবো আমরা কিছুক্ষণের মধ্যেই। আজকে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রলে লেখা আছে ইংলিশ সলভ ক্লাস লেকচার 9 পার্ট 1। ইংলিশ সলভ ক্লাস লেকচার 9 পার্ট 1। তো আজ এই সপ্তাহের সলভ ক্লাসগুলো আমি তোমাদের সাথে নেব। ক্লিয়ার একদম? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তোমরা আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে ট্যাগ করো, হ্যাঁ? মানে বাইরের কাউকে তো ট্যাগ করবো না, আমাদের স্টুডেন্ট শুধু আমরা তাদেরকেই ট্যাগ করব এবং তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা করব। আচ্ছা, তাহলে আমার মনে হয় সবাই সবাই বলতে অনেকে চলে আসছে। যারা চলে আসছে আমরা তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা শেষ করব। ভিডিওর সাথে সাউন্ড যাচ্ছে না, কেমন স্লো স্লো মনে হচ্ছে। আচ্ছা, ভিডিওর সাথে সাউন্ড তো ঠিক হওয়ার কথা। দেখা যাচ্ছে, আমি মোবাইল থেকে দেখছি, এটা দেখা যাচ্ছে এটা ঠিক হয়ে গেছে। ওকে, ৮টা বাজতে ১ মিনিট আগে আমি শুরু করেছিলাম। অলরেডি ৩১ বাজে, ৮টা ৩০-এ যেহেতু ক্লাসটা হওয়ার কথা। তাহলে আমরা চলো ক্লাসটা তাহলে শুরু করি। আর এটা শুরু করার আগে আমি তোমাদের একটু বলি, যারা তোমরা লেকচার 9, যাদের কাছে আছে, তোমরা লেকচার 9টা একটু খুলো এবং লেকচার 9টা তোমাদের লেকচারটা কাছে রাখো। এরপর আমরা এই লেকচার শিট থেকে আমরা এগুলো সলভ করব। ওকে, তো যারা যারা লেকচার শিট ওপেন করেছো, যাদের লেকচার শিট আছে তারা ওপেন করো। আর যাদের লেকচার শিট নাই, আমি স্লাইডে কোশ্চেন গুলো দেখাবো। তো আশা করি তখন তোমাদের কোনো প্রবলেম হবে না এবং তোমরা এই ক্লাসগুলো মানে তোমরা এইগুলো দিতে পারবে আশা করি। আচ্ছা, তাহলে চলো আমরা এবার তাহলে যদি কোনো প্রবলেম হয় আমাকে তোমরা একটু কমেন্ট করতে পারো, ভিডিও বা সাউন্ডে যদি কোনো প্রবলেম হয়। আচ্ছা, আশা করি আমার স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, ঠোঁটের সাথে কথার মিল নাই, একটু আগে পরে আসতেছে না? আচ্ছা, ঠিক আছে, এখন ঠোঁটই দেখা যাবে না, ঠোঁটই দেখা যাবে একটু ছোট করে। ঠোঁট একেবারে ছোট্ট করে একটু দেখা যাবে, আমরা স্ক্রিনে লেখাটাই দেখবো। সো সাউন্ডটা থাকলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, সেট নাম্বার কত? এটা হলো ইংলিশ সেট নাম্বার কত বলতে, এটা বিটি ইউনিটের, আজকে বিটি ইউনিটের। এরপরে আমি সি ইউনিটের কোশ্চেন যেটা আছে, আমি আগামী ক্লাসে সি ইউনিটের কোশ্চেনটা সলভ করে দিব। আজকে বিটি ইউনিটের ক্লাস টেস্ট থেকে করছি এবং শেষের যে লেকচার গুলো, সেই কন্টেন্ট গুলো কিন্তু একই, কন্টেন্ট গুলো প্রায় একই আমাদের। আমি যদি ভুল না করি, সি ইউনিটের লেকচার আমাদের এই কন্টেন্ট গুলোই আছে, হ্যাঁ এগুলোই আছে আমাদের। তো আমরা বিডি ইউনিট বা সি ইউনিট সবাই আজকে আমরা ক্লাসটা করব। শুধু প্রথম দিকে যে ক্লাস টেস্টটা হবে, সেই ক্লাস টেস্টটা হবে হলো আমাদের কাদের বলো,
শুধু প্রথম দিকে যে ক্লাস টেস্টটা হবে সেই ক্লাস টেস্টটা হলো আমাদের বিডি ইউনিটের। আমরা আগামীকালকে সি ইউনিটের ক্লাস টেস্টের ইংরেজিটা সলভ করব। ওকে, আচ্ছা, যারা সালাম দিয়েছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, প্রথমে আইকন প্লাসের লোগো, লোগো না, এটা মনোগ্রাম, গোল যেটা, এটা হলো মনোগ্রাম আমাদের। তো আইকন প্লাস এই মনোগ্রামটির সাথে তোমরা অলরেডি অনেকেই পরিচিত হয়ে গেছো। আইকন প্লাসের আমরা নিজেদেরকে মনে করি একটি পরিবারের মতো। তো এই পরিবারের সদস্য তোমরা সবাই। তো এই পরিবারের সদস্য যেহেতু তোমরা সবাই, আমরা পরিবারের সদস্যদেরকে যেভাবে একে অপরকে আমরা আপন মনে করি, তোমাদেরকে আমরা এরকমই মনে করি। তাহলে এবার যারা আমার ক্লাস যারা এর আগে করো নাই বা ওইভাবে আমার পরিচয়টা জানো না, তাদের জন্য বলছি, আমার নাম আহমদুল্লাহ এবং আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি আইকন প্লাসে ইংরেজি পড়াই। এটাই হলো পরিচয়। তো আমার মনে হয় সবাই কম বেশি পরিচয় তোমাদের আছে আমার সাথে, কারণ তোমরা যে এক্সাম গুলো দাও সেই এক্সামের লিঙ্ক গুলো কমপক্ষে আমি শেয়ার করি আমার আইডি থেকে। তো এই জন্য হয়তো অনেকে আমার নামটার সাথে কমপক্ষে পরিচিত আছো। আচ্ছা, এবার চলো আমরা তাহলে শুরু করি। আজকে হলো আমাদের একটা সলভ ক্লাস। সলভ ক্লাসটা হলো বিডি ইউনিট। আমি এখানে যদি ডিটা একটু লিখে দিই, বিডি ইউনিট লেকচার 09। আর এর আগে আগে বলেছি আমি, বিডি ইউনিট বললেও এটা সি ইউনিট, বিসিডি ইউনিট সবার জন্য কিন্তু এই ইউনিটটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো তাহলে শুরু করি। প্রথমে যেটা আছে ক্লাস টেস্ট 8। তোমরা যারা লেকচার 8 ভালোভাবে পড়েছো তাদের জন্য এই কোশ্চেন গুলো খুবই ইজি মনে হবে। তাদের জন্য এই কোশ্চেন গুলো তোমার কাছে কি মনে হবে বলো? খুবই ইজি মনে হবে। আর যারা লেকচার 8টা পড়ো নাই তাদের জন্য কিন্তু একটু কঠিন হবে। তারপর আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন একটু একটু করে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, তোমরা যারা আনসারটা পারো তারা তোমরা আনসারটা কিন্তু লিখতে পারো। হ্যাঁ, তোমরা আনসারটা লিখতে পারো। তবে আনসারটা লেখার সময় তোমরা একটা ধারাবাহিকতা ফলো করবে। যেমন আমি যেই কোশ্চেনটা ব্যাখ্যা করতে শুরু করব, শুধু ওই প্রশ্নটাই তোমরা আনসার করবে। এমন না, যেমন ধরো আমি এখন 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাহলে তুমি 1 নম্বর প্রশ্নের আনসারটা যদি জানো তাহলে তুমি বলো, কিন্তু তুমি 2 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু বললো না। আমি যতক্ষণ না 2 নম্বর প্রশ্নে যাব ততক্ষণ পর্যন্ত তুমি 2 নম্বর প্রশ্নের উত্তরটা বলবে না। তারপর আমি যখন 3 নম্বর প্রশ্নে যাব তখন তুমি 3 নম্বর প্রশ্ন বলবে। এইভাবে তোমরা আনসার গুলো করতে থাকবে। আর অবশ্যই সেটা 1 2 3 এভাবে লিখবে। যেমন ধরো 1 এর বি, 2 এর সি, তারপর 3 এর ডি, এইভাবে তোমরা লিখবে। ওকে, আচ্ছা, এটা কিন্তু আবার আনসার না যেটা দিলাম একটু আগে। প্রথম প্রথম প্রশ্ন, দ্য গ্রেটার দ্য ডিমান্ড। দেখো, গ্রেটার এটাকে আমরা বলি হলো D2, তাই না? এটাকে আমরা কি বলি বলো? D2। D2 কাকে বলে? D2 হলো কম্পারেটিভ ডিগ্রি। D2 কাকে বলে? কম্পারেটিভ ডিগ্রিকে বলে, তাই না? তো কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসে কখন? আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসে দুইটা জায়গায়। কয়টা জায়গায়? দুইটা জায়গায়। আমি যদি তোমাদের নতুন একটা স্ক্রিন নিয়ে দেখাই, কম্পারেটিভ ডিগ্রি বসে দুইটা জায়গায়। সেটা কোথায়? যদি বাক্যের মধ্যে অফ দ্য টু থাকে, যদি বাক্যের মধ্যে কি থাকে? অফ দ্য টু থাকে, অফ দ্য টু, TWO, অথবা যদি থাকে বোথ অফ দেম, বোথ অফ দেম, অথবা যদি আমরা ডাবল কম্পারেটিভ ব্যবহার করি। যদি আমরা কি ব্যবহার করি? ডাবল কম্পারেটিভ। এই কয়টা জায়গায়, এই কয়টা জায়গায় আমরা কি ব্যবহার করি? আমরা একটা আর্টিকেল দি ব্যবহার করি এবং তারপরে D2 ব্যবহার করি। যেমন আমরা এরকম বলতে পারি, দ্য বেটার। আমরা কি বলতে পারি? দ্য বেটার অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু বয়েজ। এখানে ধরো একটা সেন্টেন্সের মতো আমি দিয়ে দিলাম যে হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। দুটো ছেলের মধ্যে সে ভালো। আমরা কিন্তু নর্মালি কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কম্পারেটিভের আগে। কি ব্যবহার করেছে? ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করেছে। এই কয়টা জায়গা আমরা ব্যবহার করি? অফ দ্য টু বা বোথ অফ দেম যদি সেন্টেন্সে থাকে কম্পারেটিভ কম্পারিজনের সময়, এবং ডাবল কম্পারেটিভ যদি হয়। ডাবল কম্পারেটিভকে বাংলায় বলে যত তত।
ডাবল কম্পারেটিভকে বাংলায় কি বলে? যত তত বলে। যেমন আমরা পড়েছি, যতই পড়িবে ততই শিখিবে, যতই পড়িবে ততই কি করবে বলো? শিখিবে। এরকম আমরা পড়েছি, তাই না? ওকে, তো এই ডাবল কম্পারেটিভ, দুইটা কম্পারেটিভ যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা কম্পারেটিভ ফর্মের আগে দি ব্যবহার করি। তাহলে চলো আমরা দেখি দ্য হায়ার দ্য ডিমান্ড, তাহলে আমাকে এরপরও কম্পারেটিভ দেখতে হবে, এবং সেটা কেমন কম্পারেটিভ? দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ। তাহলে কোথায় আছে? অপশন এ তে হায়ারের আগে দি নাই, তাহলে অপশন এ বাদ। অপশন বি তে দ্য হায়ার দ্য প্রাইস, এটা হতে পারে। অপশন সি দ্য হাই দ্য প্রাইস, না এখানে দি আছে কিন্তু কম্পারেটিভ ফর্ম নাই, তাহলে বাদ। অপশন ডি লোয়ার দ্য প্রাইস, লোয়ার হলো কম্পারেটিভ ফর্ম কিন্তু তার আগে কিনা আর্টিকেল দি নাই, তাহলে অপশন ডিও বাদ। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? একমাত্র অপশন বি। তাহলে বাক্যটা কেমন হলো? দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, যতই ডিমান্ড বাড়ে ততই কি হয় বলো? দামও বাড়ে। মানে চাহিদা যত বাড়ে দামও তত বাড়ে। এবার আসো 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, এবার আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আমাদের কি আলোচনা করা হয়েছে? হোয়াট ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স সে তার ভাইয়ের মতো লম্বা নয়? সে তার ভাইয়ের মতো কি নয় বলো? লম্বা নয়। এখান থেকে দেখো ট্রান্সলেশনে তুমি একটা জিনিস খেয়াল করবা, মতো আছে তাই না? মতো, মতো থাকা মানে হলো তোমাকে অ্যাজ ডট ডট অ্যাজ দিতে হবে। মতো থাকা মানে কি? অ্যাজ ডট ডট অ্যাজ দিতে হবে। আর নয় আছে তার মানে তোমার বাক্যে নট লাগবে। আমি যদি তোমাদের এটা একটু জুম করে দেখাই তাহলে দেখো আছে, মতো থাকার মানে হলো কি অ্যাজ ডট ডট অ্যাজ, কারণ আমরা দুইটা জিনিসের যখন তুলনা করি অ্যাজ ডট ডট অ্যাজ দ্বারা, বাংলায় তার অর্থটা কি হয়? মতো। যেমন আমি তার মতো, এরকম সে আমার মতো না, এরকম আমরা মতো দ্বারা একই রকম আমরা পজিটিভ ডিগ্রি তুলনাটা করি। তো পজিটিভ তুলনাটা যখন আমরা করব তখন অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করব, এবং নয় দ্বারা আমাদের বোঝাচ্ছে নট। তাহলে আমরা এবার বাক্য থেকে দেখব কোথায় নট আছে, মানে নেগেটিভ সেন্টেন্স আছে, এবং সেই সাথে অ্যাজ ডট ডট অ্যাজ আছে। অ্যাজ ডট ডট অ্যাজ না থেকে সো ডট ডট অ্যাজও থাকতে পারে নেগেটিভে। নেগেটিভে কি থাকতে পারে? সো ডট ডট অ্যাজ থাকতে পারে। তাহলে চলো আমরা অপশন থেকে খুঁজি। অপশন এ হি ইজ নট, নট আছে, নট আছে ভালো কথা। অ্যাজও পাইছি কিন্তু ডট ডটের পরে দেখো অ্যাজ নাই, দিছে কি? লাইক, তাই না? তাহলে আমার নট ছিল কিন্তু অ্যাজ ডট ডট অ্যাজ নাই। ওকে, এই জন্য অপশন এ বাদ। অপশন বি হি ইজ নট টল এনাফ, এখানে তো কোনো কম্পারিজনই করা হয় নাই, কোনো তুলনাই করা হয় নাই, তাহলে এটা বাদ। অপশন সি হি ইজ নট টলার দেন, টলার দেন মানে কি? কারো চেয়ে বেশি লম্বা। আমাকে তো চেয়ে বলে নাই, আমাকে বলছে মতো, চেয়ে মানে কম্পারেটিভ তাই না? কারো চেয়ে বেশি লম্বা, কারো থেকে বেশি লম্বা, তো এটা তো বলে নাই। তাহলে আমরা কি করব বলো? তাহলে আমরা এখানে এটাকে বাদ দিব। ওকে, এবার আসো অপশন ডি হি ইজ নট, এই যে নট আছে অ্যাজ ডট ডট অ্যাজ, দেখো এই যে অ্যাজ টল অ্যাজ এটাও আছে, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। ওকে, তাহলে আমার সঠিক উত্তর কোনটা? অপশন ডি। আচ্ছা, অনেকে বলছে যে এটা সি ইউনিটের কোশ্চেন গুলো পাচ্ছে না। সি ইউনিটের প্রশ্নটা আমরা আগামী ক্লাসে সলভ করব। এই 9 নাম্বার লেকচারের উপরে তোমরা জানো 3টা সলভ ক্লাস হবে। কয়টা সলভ ক্লাস? 3টা সলভ ক্লাস হবে। সি নাম্বার লেকচারের উপরে আমরা আগামী কালকে সলভ করব। তারপরে আমরা লিটারেচারের একটা সলভ ক্লাস, আমি লিটারেচারের একটা ক্লাস আমি তোমাদের নেব আগামী ক্লাসে। তো এই জন্য তোমরা এটা টেনশন করো না, যে কয়টা কোশ্চেন আছে এই কয়টা সলভ করো। সি ইউনিটে যারা আছো আমরা আগামীতে সলভ করব, নো প্রবলেম। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা কি করো? বাছাই করো। অপশন সরি, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ভুল উত্তরটা বাছাই করো। এখানে তোমাকে ভুল উত্তরটা বাছাই করতে বলেছে। তোমরা যারা আগে আগে উত্তর দিচ্ছ আমি তাদেরকে কিন্তু বলেছি আগে কেউ উত্তর দিবা না, আমি যখন যেই প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নের তখন উত্তর দিবা, আগে উত্তর দিও না। যেমন আমি কেবল 3 নাম্বার শুরু করলাম, এখন তোমরা চাইলে 3 নাম্বার উত্তর করতে পারো। দেখো, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এখানে ইনকারেক্ট সেন্টেন্সটাকে তোমাকে বাছাই করতে বলছে, কারেক্ট না। অর্থাৎ এখানে 3টা সেন্টেন্স কারেক্ট হবে। কয়টা? 3টা সেন্টেন্স এখানে কারেক্ট হবে, আর একটা কি হবে বলো? একটা হলো ইনকারেক্ট হবে। 3টা সেন্টেন্স কারেক্ট আর একটা সেন্টেন্স ইনকারেক্ট। সেই ইনকারেক্টটা তোমাকে খুঁজে বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে ইনকারেক্টটা খুঁজে বের করি। অপশন এ হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ,
দুটো ছেলের মধ্যে কে বেস্ট, এখানেই দেখো ভুলটা হয়ে গেছে। প্রথমটা আমরা পাইছি ভুল। দুইজনের মধ্যে কখনো বেস্ট হয় না, মনে রাখবা। দুইজনের মধ্যে সর্বোচ্চ অফ দ্য টু থাকলে দা বেটার হতে পারে। কি হতে পারে? দা বেটার, মানে কম্পারেটিভ হতে পারে। দুইজনের মধ্যে কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। তার মানে আমরা এই যে যেখানে হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ আছে, এই বাক্যটা আমার এখানে কি আছে বলো? ভুল আছে। তাহলে আমি এখানে হু ইজ দ্য বেস্ট বলবো না, আমি এখানে বলতে পারতাম হু ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, তাই না? তাহলে দুইজনের মধ্যে বেস্ট বা সুপারলেটিভ করার কারণে আমার এই বাক্যটাই ভুল। এবার আমরা তাও বাকিগুলো দেখি, অপশনগুলো এগুলো ঠিক নাকি ভুল। হু ইজ দ্য বেস্ট অ্যামং দিস বয়েজ, দিস বয়েজ এর মধ্যে বেস্ট বলা যেতে পারে। কেন? কারণ দিস বয়েজ বলতে অনেকগুলো ছেলেকে বোঝায়, নির্দিষ্ট করে দুইটা কিন্তু বোঝায় না, অনেকগুলো ছেলে। হু ইজ দ্য বেস্ট অ্যামং দ্য থ্রি বয়েজ, তিনটা ছেলের মধ্যে অবশ্যই কি হতে পারে বলো? সুপারলেটিভ হতে পারে। তিনটা ছেলের মধ্যে কি হতে পারে? সুপারলেটিভ হতে পারে। তাহলে এটাও আমার সঠিক। এবার আসো হলো হু ইজ দ্য বেস্ট বয় অফ দিস গ্রুপ, এই গ্রুপের মধ্যে কে সবচেয়ে ভালো? দিস গ্রুপ বললেও কিন্তু আমার সেখানে অনেককে বোঝায়, আর যেহেতু সেখানে অনেককে বোঝাচ্ছে সেহেতু এই বাক্যটাও কি হতে পারে, এই বাক্যটাও ঠিক। তার মানে আমার ভুল কোনটা? অপশন এ। যেহেতু আমাকে এখানে ভুলটাই বাছাই করতে বলেছে, তাই অপশন এ ভুল হওয়ার পরেও এই বাক্যের সঠিক উত্তর। যেহেতু ইনকারেক্ট বাছাই করতে বলছে, কোনটা ইনকারেক্ট? অপশন এ ইনকারেক্ট। আমরা জানি দুইজনের মধ্যে বেস্ট হয় না। আচ্ছা, এবার আসো দুয়ের মধ্যে বোঝালে বিটুইন, অধিকের মধ্যে বোঝালে এমং। ইয়াসির আহমেদ সোহাগ, এই আলোচনাটা কিন্তু এখানে আমাদের নাই। হ্যাঁ, দুয়ের মধ্যে বোঝালে বিটুইন আর অনেকের মধ্যে বোঝালে এমং, এটা এই আলোচনা আমাদের এখানে নাই। ওকে, আমাদের এখানে প্রশ্ন সলভটা অন্যভাবে হয়েছে। ওকে, সি ইউনিটের লেকচার 9 এর ক্লাস টেস্ট 8 এর 9 নাম্বারটা কি হবে? সি হবে। কিসের মধ্যে কি বললাম বুঝলাম না। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে। 4 নাম্বার, বেঞ্জামিন ওয়েস্ট কন্ট্রিবিউটেড আ গ্রেট ডিল টু আমেরিকান আর্ট অ্যাজ ড্যাশ। তোমরা দেখো, তোমরা যদি চালাক হও, চালাক স্টুডেন্টরা কি করে জানো? চালাক স্টুডেন্টরা অপশন পড়ে আগে। কারণ কি জানো? অপশন পড়লে প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। অপশন পড়লে কি পাওয়া যায়? প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে, আমার মনে হয় তোমরা তোমরা তো এর আগে আমার সলভ ক্লাসটা করো নাই, এই জন্য তোমাদের কিছু কিছু কমেন্ট এরকম হচ্ছে। আমি কিন্তু আমার ক্লাসে কোন স্টুডেন্ট তার কমেন্টে, মানে কেউ কারো কমেন্টে রিপ্লাই দিবে, এটা কিন্তু আমি টলারেট করি না। মানে শুরুর দিকে তোমরা মন মেজাজটা মানে খারাপ করে দিও না। ওকে, শুরুতেই মন মেজাজটা খারাপ করে দিও না। এমনিতে সকালে একটা ক্লাস নিছি 3 ঘন্টা গেছে, দুপুরে একটা ক্লাস নিছি 3 ঘন্টা গেছে, এখন ক্লাস নিতে আসছি 2 ঘন্টা যাবে, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, আর এখন 2 ঘন্টা, 8 ঘন্টা 8.5 ঘন্টা যদি ক্লাস নিতে হয় দিনের মধ্যে, কি অবস্থা থাকে একটু চিন্তা করো। সো সেই চিন্তাটা করে কাইন্ডলি কোঅপারেট করো, না হলে ওয়ালাইকুম আসসালাম, যাও। আমি বারবার করে বলেছি, মানে আমি আমার স্টুডেন্টদেরকে বলি, এটা কেন করবা তোমরা? একজন আরেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নাই। এখানে কথা হবে আমার সাথে, তোমার সাথে। স্টুডেন্টরা শুধু টিচারকে, মানে আমাকে শুধু কমেন্ট করবে, তোমরা একে অপরকে কেন রিপ্লাই দিবা? সর্বোচ্চ কেউ যদি কোনো প্রশ্ন করে এটার উত্তরটা কি হবে আমি মিস করেছি, পারলে তাকে একটু উত্তরটা বলে দাও। দ্যাটস এনাফ। কেউ ভালো করলেও তার রিপ্লাই দেওয়ার দরকার নাই, কেউ খারাপ করলেও তার রিপ্লাই দেওয়ার দরকার নেই। ওকে, আমি দেখবো সেটা। আচ্ছা দেখো, ভালো স্টুডেন্টরা, বলছিলাম স্মার্ট স্টুডেন্টরা কি করে বলো? আমার এখানে এত স্টুডেন্টের ক্লাস করার তো দরকার নেই ভাই। যে কয়জন সিনসিয়ার আছো, মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবা, সেই কয়জন থাকো, না হলে যাও। 10 নাম্বার লেকচার চলে, এই 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 সময় এসে তোমরা এখনো এই ম্যানার গুলো শিখতে পারো না। এত স্টুডেন্টের ক্লাস করার দরকার নাই ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র চান্স পাবে না। তোমরা জানো আমাদের এই গ্রুপে 4,500 প্রায় 5,000 স্টুডেন্ট আছে। 5,000 কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? 5,000 স্টুডেন্ট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আমার আইকন প্লাস থেকে? পাবে না। কারা চান্স পাবে? যারা সিনসিয়ার, আন্তরিক, পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করে, তারা চান্স পাবে। সেই ছাত্ররাই থাকো, বাকিরা যাও। তুমি পরে একসময় দেখে নিও। ভর্তি হয়েছো, বই দিছে, লেকচার শিট দিছে, সবই তো দিছে তোমাকে, আর কি চাও? আচ্ছা যাই হোক, মেজাজ খারাপ হয়ে গেছে, সরি। ওকে, তাহলে চলো আমরা আনসারটা করি।
তো 4 আজকে আমি এই 9 নাম্বার লেকচারটা তোমাদের কিন্তু বেশি বড় না, এই জন্য আমি তোমাদের আস্তে আস্তে একটা একটা করে পড়াবো, একটু ধীরে ধীরে পড়াবো, শুধু কোশ্চেন সলভ না, আমি এর সাথে তোমাকে অন্য কোনো বিষয় নিয়েও কথা বলবো। যেমন আমি ফার্স্ট প্রশ্নটা সলভ করার সময় আমি কিন্তু তোমাকে লেকচার শিটের একটা রুল পড়াই দিলাম অলরেডি, শুধু কোশ্চেন সলভ করে দিন, আমি লেকচার শিটে একটা রুল তোমাকে লিখে যেভাবে ক্লাসে পড়ে সেভাবে পড়াই দিলাম, কারণ 9 নাম্বার লেকচারের সলভটা এত বড় না, এত বেশি না, আমরা এটা নিয়ে 3টা ক্লাসে যাব। সো লিটারেচার একটা ক্লাস পাবো আমরা একদিন বুধবারে ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো নেওয়ার জন্য, বৃহস্পতি আর এই যে মঙ্গলবার আর আজকে সোমবার, এই 2টা দিন আমরা এটা শেষ করার চেষ্টা করবো, এই জন্য আমি আস্তে আস্তে একটু করে পড়াচ্ছি। আচ্ছা দেখো, এবার আসো হলো, এবার আমরা কোনটা করব, এবার আমরা যেটা করব সেটা হলো এই 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করব। 4 নাম্বার প্রশ্নটায় অপশনগুলো দেখো, যেটা বলছিলাম যে একটা স্মার্ট স্টুডেন্ট কি করে, একটা স্মার্ট স্টুডেন্ট সে অপশনগুলো দেখে। তুমি যদি এই অপশনগুলো দেখো তাহলে তুমি দেখবা কি কি আছে অপশনে, পেইন্টিং, টিচিং, লেকচারিং, পেইন্টিং অ্যাজ এ টিচার অ্যান্ড লেকচার, পেইন্টিং, টিচিং অ্যান্ড অ্যাজ এ লেকচার, পেইন্টিং এ টিচার অ্যান্ড এ লেকচার। তাহলে তুমি একটা জিনিস দেখো, অপশনগুলো দেখে তোমার কিসের কথা মনে পড়ছে বলো তো? অপশনগুলো দেখে পেজ নাম্বার কত না, এটা পেজ নাম্বার 2, প্রান্তিক সরকার, এটা পেজ নাম্বার 2 থেকে। ওকে, তাহলে অপশনগুলো দেখে তোমার কি মনে হচ্ছে বলতো? অপশনগুলো দেখে তোমার নিশ্চয়ই প্যারালেলিজমের কথা মনে হচ্ছে, সমান্তরালীকরণ, তাই না? আচ্ছা, প্যারালেলিজম আমরা কি পড়েছি? আমরা যখন কমা দিয়ে, এন্ড দিয়ে, এইদার ওয়ার্ড দিয়ে, নেইদার নট দিয়ে, বাট দিয়ে আমরা যখন একাধিক ওয়ার্ড বা কোনো কিছুকে যোগ করি, তারা সবাই একই প্ল্যাটফর্মে থাকবে, এইটাই হলো প্যারালেলিজম। তারা সবাই কি কি ফর্মে থাকবে বলো? একই প্ল্যাটফর্মে থাকবে। একই প্ল্যাটফর্ম মানে কি? হয় সবাই নাউন, অথবা সবাই অ্যাডজেক্টিভ, সবাই অ্যাডভার্ব, সবাই ভার্বের সাথে আইএনজি, সবাই ভার্বের বেস ফর্ম, এরকম কিছু একটা হবে। ওকে, এবার তুমি অপশন ঘুরে ঘুরে দেখো কোন অপশনে সবগুলো সেম আছে। আমরা অপশন এ দেখি। অপশন এ তে দেখো, পেইন্টিং ভার্বের সাথে আইএনজি, টিচিং ভার্বের সাথে আইএনজি, এন্ড লেকচারিং ভার্বের সাথে আইএনজি, মানে তিনটাই কি জেরান্ড। তাহলে এইটা আনসার হতে পারে, তাও আমরা বাকিগুলো দেখি। অপশন বি, পেইন্টিং। অপশন অপশন বি তে প্রথমে পেইন্টিং, তারপরে অ্যাজ এ টিচার, না এটা মিললো না। এটা কি মিললো? মিললো না। অ্যান্ড লেকচার, মিললো না। তাহলে আমি কি করব? অপশন বি বাদ দিব। অপশন সি, পেইন্টিং, টিচিং অ্যান্ড অ্যাজ এ লেকচার, না এটাও মিললো না। টিচিং এর সাথে পরবর্তীতে লেকচারিংটা মিলতে পারতো, কিন্তু অ্যাজ এ লেকচার মিলে না। তাহলে আমি সি নাম্বার বাদ দিলাম। অপশন ডি, পেইন্টিং এ টিচার অ্যান্ড এ লেকচার, না লেকচার কোনো শব্দ হয় না, লেকচারার শব্দ হইতে পারতো। তারপরেও দেখো তিনটা মিলে না, আইএনজি, তারপরে নাউন, তারপরে নাউন। তাহলে আমার অপশন ডি কি হয় নাই? মিলে নাই। একমাত্র অপশন সি তে তিনটাই একই ফর্মে আছে, একই প্ল্যাটফর্মে আছে, তাই না? তাহলে আমার সঠিক আনসার কোনটা? অপশন এ। এবার আসো 4 নম্বর প্রশ্ন, দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন মাস্ট নো। এখানেও তুমি দেখো, তুমি যদি স্মার্ট স্টুডেন্ট হও তুমি অপশন পড়বা। অপশনে দেখো সবই একই কথা, মানি ম্যানেজমেন্ট, সেলিং, এবল টু স্যাটিসফাই, হাউ টু ম্যানেজ মানি, সেলিং হিজ প্রোডাক্ট, তারপর হলো হাউ টু ম্যানেজ মানি, সেল হিজ প্রোডাক্ট, তারপরে মানি ম্যানেজমেন্ট, সেলিং হিজ আইডিয়া। সবগুলো থেকে তুমি 4টা অপশনে যদি দেখো কোথায় মিল আছে, কোন জায়গায় সবাই একই ফর্মে আছে। দেখো আমি অপশন এটা দেখছি, মানি ম্যানেজমেন্ট একটা নাউন ফ্রেজ, তারপরে কি দিছে? সেলিং, এখানে তো মিললো না। সেলিংটা কি বলো? একটা নাউন, এখানে প্রথমে দিছে নাউন ফ্রেজ, তারপরে দিছে জেরান্ড, মিললো না। তারপরে দেখো অ্যান্ড অ্যাবল টু স্যাটিসফাই, এটা অ্যাজেক্টিভ দিয়ে তারপরে একটা ফ্রেজ তৈরি করা হয়েছে। তাহলে এইটা মানে কি বলে, এন্ড এর আগে যা আছে, এন্ড এর পরে যা আছে এবং প্রথমে যা আছে, কোনোটার সাথে কোনোটার কি নাই? মিল নাই। তাহলে আমার অপশন এ বাদ। অপশন বি, হাউ টু ম্যানেজ মানি। দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম ম্যানেজ মানি, এই ম্যানেজটা কি বলো? ভার্বের বেস ফর্ম, তাই না? V0। সেলিং এখানে এসে পারলো না, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিছে। প্রথমে আমাকে বললো ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে আমার ভার্বের সাথে আইএনজি যোগ করে দিছে, ভিং করে দিছে। তাহলে এটা আমার আর বাকিটা পড়ারই দরকার নাই, বাকি অপশন পড়ারই আমার দরকার নাই। অপশন বি বাদ। এবার অপশন সি, হাউ টু ম্যানেজ মানি, টুর পরে ম্যানেজ ভার্বের বেস ফর্ম দিছে। সেল হিজ প্রোডাক্ট, সেল ভার্বের বেস ফর্ম দিছে। ওকে, এন্ড স্যাটিসফাই দ্য স্টক হোল্ডার্স, এই যে স্যাটিসফাই ভার্বের বেস ফর্ম দিয়েছে। তাহলে এখানে 3টা ফর্মই দেখো এক, ভার্বের বেস ফর্ম, ম্যানেজ, সেল ভার্বের বেস ফর্ম, স্যাটিসফাই দ্য স্টক হোল্ডার ভার্বের বেস ফর্ম। সবগুলোতে দেখো ভার্বের বেস ফর্ম আছে এবং তার একটা করে অবজেক্ট আছে।
অপশন সি তে সবগুলো ভার্বের বেস ফর্ম এবং তারপর একটা করে কি আছে, অবজেক্ট আছে, অর্থাৎ এরা সবাই প্যারালাল, একই সমান্তরালে এরা চলছে। তাহলে আমার সঠিক উত্তর হলো অপশন সি। তারপরেও আমি ডি নাম্বারটা একটু দেখব। মানি ম্যানেজমেন্ট, নন ফ্রেজ, সেলিং, না মিলল না, জেরান দিয়ে দিছে। দ্য আইডিয়া অফ বিং এবল টু স্যাটিসফাই, এটা তো কিছুই মিলে নাই, তাই না, বড় একটা কিছু একটা দিয়ে দিছে। তাহলে অপশন ডিও বাদ, সঠিক উত্তর অপশন সি। এইবার আসো ভাই, প্যারালেলিজম কি সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট? প্যারালেলিজম যে কোনো ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা গ্রামার টপিক, এটা গ্রামারের টপিক, এটা যে কোনো ইউনিটে আসতে পারে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা 6 নম্বর প্রশ্নটা একটু দেখি। ফেমাস ফর হিজ ড্যাশ পাংচুয়েশন টাইপোগ্রাফি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এডওয়ার্ড এস্টলিন কামিংস পাবলিশড হিজ কালেক্টেড পোয়েমস ইন 1954। যারা বোকা স্টুডেন্ট তারা এই বাক্যটা পুরোটা পড়বে, পুরোটা পড়ে পড়ে কি করবে, পুরোটা পড়ে পড়ে অর্থ বোঝার চেষ্টা করবে, তারপরে বাকি অপশনগুলো তারা দেখবে। আর যারা স্মার্ট স্টুডেন্ট তারা কি করে, যারা স্মার্ট স্টুডেন্ট তারা প্রথমে অপশন পড়ে, তারা প্রথমে কি দেখে, অপশনের উপর চোখ বুলায়। অপশনের উপরে তুমি যদি চোখ বুলাও তাইলেই তুমি বুঝতে পারবা প্রশ্নটা কিসের প্রশ্ন। দেখো অপশন এ, নিউ ইনোভেশনস। নিউ ইনোভেশনস শুনলেই তোমার মাথায় কিসের কিসের চিন্তা আসে বলো তো, কিসের চিন্তা আছে? নিউ ইনোভেশনস। নিউ ইনোভেশনস বললেই তোমার মাথায় যে চিন্তাটা আসে সেটা হলো রিডান্ডেন্সি, বাহুল্যতা। রিডান্ডেন্সি, বাহুল্যতা। যেমন আমাদের কবিগুরু, তিনিও এক ধরনের বাহুল্য দোষে দুষ্ট, মানে তার কবিতাও তিনি বহু জায়গায়, বা আমাদের অনেক কবি, তার কথা বললাম উল্লেখযোগ্য বিধায়, অনেক কবি আমাদের এই শব্দ ব্যবহার করেন, অশ্রু জল, অশ্রু জল এই শব্দটা ব্যবহার করেন। অথচ অশ্রু মানে চোখের পানি, জল মানেও কি বলো, পানি। তাহলে অশ্রু মানে চোখের পানি, জল মানেও পানি, তাহলে চোখের পানি পানি, চোখের পানি পানি। এটা রিডান্ডেন্সি, বাংলায় বলে বাহুল্য দোষ, তোমার বাংলায় মনে হয় পড়েছো। তো যেহেতু বাংলায় বাহুল্য দোষ আছে, ইংরেজিতে এরকম আছে রিডান্ডেন্সি। তোমরা সলভ ক্লাস করেছো আমি জানি ওয়াসি স্যারের, সেখানে উনি অনেকগুলো উদাহরণ তোমাদেরকে দিয়েছেন। যেমন আমরা বলি আমার টাকাটা রিটার্ন ব্যাক দিস, রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া, ব্যাক মানে ফিরিয়ে দেওয়া। তারপর আমরা বলি যে প্লিজ রিপিট ইট এগেইন, আবার এটা রিপিট করেন, রিপিট মানে আবার বলা, এখানে এগেইন লাগে না। ঠিক তেমনি ভাবে নিউ আর ইনোভেশন দুইটার অর্থই নতুন। নিউ মানে নতুন, ইনোভেশনস মানেও কি বলো, নতুন। তাহলে রিডান্ডেন্সি হয়ে গেছে না, হয়ে গেছে। অপশন বি এ বাদ। অপশন বি, ইনোভেশনস নতুনত্ব, তাই না, ইনোভেশনস ইন পাংচুয়েশন টাইপোগ্রাফি ল্যাঙ্গুয়েজ। ভাষা টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হলো বর্ণ তৈরি করার একটা প্রসেস, আর পাংচুয়েশন বলছে যে পাংচুয়েশন টাইপোগ্রাফি আর ল্যাঙ্গুয়েজে তিনি একটা নতুনত্ব এনেছিলেন। ওকে, এটাই বলা হয়েছে। তাহলে অপশন বি হতে পারে, কারণ এখানে কোনো রিডান্ডেন্সি হয় নাই। অপশন সি, নিউলি অ্যাপ্রোচড। অ্যাপ্রোচড মানে হলো সামনে যে এগিয়ে গেছে, মানে মডার্ন, আধুনিক। অ্যাপ্রোচ মানে সামনে যে এগিয়ে গেছে, বা মডার্ন বা আধুনিক। তাহলে তুমি এখানে দেখো নিউলি মানে কি, নিউলি মানে নতুন, নতুন ভাবে। তাহলে নতুন ভাবে সামনে আবার মডার্ন, একই অর্থ হচ্ছে না? নতুন মানে তো আধুনিক, আবার অ্যাপ্রোচড মানেও কি বলো, আধুনিক বা নতুন। তাহলে আমরা অপশন সি তেও কি পেলাম বলো, একটা রিডান্ডেন্সি পেলাম। এবার আসো এরপর আমার কি আছে, এরপর আছে হলো অপশন ডি, ইনোভেশনস নিউলি অ্যাপ্রোচড। কতগুলো ভুল এখানে, ইনোভেশনস দিছে আবার নিউলি দিছে, এখানেই তো ভাই আমার কাম সারা, এখানে তো কি বলো, শেষ সবকিছু, তাই না? আর আমার যাওয়া লাগে না, অ্যাপ্রোচ পর্যন্ত আমার কি লাগলো না, যাওয়া লাগলো না। মেরাজুল ইসলাম বলছে কবিরা ব্যাকরণ অনুসরণ করে না। তোমাদেরকে একটা, এই সম্পর্কে একটা কথা বলি, কবিরা যে কি ধরনের কবি হয় দেখো। তোমরা নিশ্চয়ই তোমরা সক্রেটিসের নাম শুনেছো, যাকে কি করা হয়েছিল, হেমলক বিষ পান করিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ কি ছিল কি জানো? তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দেশদ্রোহী ছিলেন। তিনি কি ছিলেন? দেশদ্রোহী। তো দেশদ্রোহী কেমনে বুঝলো? তো তিনি বলছিলেন, সক্রেটিসের মানে প্রচারণা ছিল, দুই শ্রেণীর মানুষ মিথ্যাবাদী, দুই শ্রেণীর মানুষ মিথ্যাবাদী। এক শ্রেণীর মানুষ হলো রাজনীতিবিদ, আর আরেক শ্রেণীর মানুষ হলো কবি সাহিত্যিক, কবি আর কি। তখন তো আর মানে অন্য কোনো মানে গদ্য লেখার প্রচলন ছিল না, কবি। তো বলছে যে দুই শ্রেণীর মানুষ হলো মিথ্যাবাদী, এক শ্রেণী হলো রাজনীতিবিদ আর আরেক শ্রেণী হলো কি বলো, কবি। এই কথাটার পেছনে আমি অনেক প্রমাণ পাইছি আসলে, কবিরা যে কি পরিমাণ মিথ্যা কথা বলে।
তোমরা মহাকবি হাফিজের নাম মনে হয় শুনেছো, হাফিজ কেউ শুনেছো তোমরা? মহাকবি হাফিজ, পার্সিয়ান কবি, পার্সিয়ান কবি। অ্যাপ্রোচ মানে নিকটবর্তী, অ্যাপ্রোচড মানে যা নিকটবর্তী হয়ে গেছে, মানে কাছাকাছি চলে এসে, আধুনিক। ওকে, অ্যাপ্রোচ মানে নিকটবর্তী, কিন্তু অ্যাপ্রোচড ইডি যখন যোগ করে তখন এটা বোঝা যায় কাছাকাছি চলে আসছে, তার মানে কি আধুনিক, বর্তমানে চলে এসেছে এরকম। আচ্ছা, হেলাল হাফিজ না, হেলাল হাফিজ না, মহাকবি হাফিজ, পার্সিয়ান হাফিজ, পার্সিয়ান কবি। আমাদের মানে কবি হাফিজ না, আমাদের যিনি হেলাল হাফিজ আছেন তিনি না, উনি হলো পার্সিয়ান মানে ইরানের, ফার্সি ভাষার কবি, ইরানের কবি। তো ওনার নাম হয়তো তোমরা শুনেছো বা শুনো নাই, উনি অনেক বিখ্যাত একজন কবি ছিলেন। তো উনি একবার কবিতায়, একটা কবিতায় উনি একটা লাইন লিখছেন। তো সেই কবিতার লাইনটা দেখে তখন যে তোমার কি বলে কি বল ওই 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 জায়গার যে রাজা আর কি, সমরখন্দ, বাগদাদ, ওই অঞ্চলের যে রাজা ছিল, উনি ওই অঞ্চলে ছিলেন। ইরান, আগে তোমরা জানো পার্সিয়ান মানে ইরান, বাগদাদ, সমরখন্দ এগুলো একই অঞ্চল ছিল। তো ওই অঞ্চলে রাজা তাকে ডেকে আনছে, রাজা তাকে ডেকে এনে বলছে যে আপনি যে এই কবিতাটা লিখছেন এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। তো সে বলছে কেন, আমি কি লিখছি? তো পরে শোনো কবিতায় উনি কি লিখছেন, বাংলা অনুবাদটা এরকম: আমার প্রিয়ার চোখ দুটি যদি আমি একবার দেখতে পাই, মনে হয় যেন সমরখন্দ আর বুখারা দান করে দেই। তো কবি মানে কবি এটা লিখছেন যে আমার ওই প্রিয়ার চোখ দুটি যদি একবার দেখতে পাই তাহলে মনে হয় সমরখন্দ আর বুখারা দান করে দেই। তখন বাগদাদের যিনি মানে অধিপতি, যিনি রাজা, তিনি তাকে ডেকে পাঠাইছেন, ডেকে পাঠিয়ে বলছেন যে আপনি এত বড় সাহস পেলেন কোথায়? সমরখন্দ আর বুখারা কি আপনার? এটা তো আমার, বা আমি রাজা, আমি বলতে পারি, এটা আপনি কেমনে দান করে দেন? তো এরকম একটা কথা প্রচলিত আছে যে আমার প্রিয়া ওই চোখ দুটি যদি দেখতে পাই সমরখন্দ আর বুখারা যেন দান করে দেই। তো এরকম ভাবে কবিরা দেখবো অনেক কিছু দিয়ে দেয়, আকাশে চাঁদ এনে দেয়, তাই না? তারপরে কবি নজরুল কি বলছেন, মোর প্রিয়া হবে এসো রানী দেবতা, খোপায় তারার ফুল। চিন্তা করে, একটা মেয়ে মানুষের খোপায় যদি আকাশের তারাকে খুব মানে ফুল হিসেবে গুজে দেয়, তাহলে ওই মেয়েটার অবস্থাটা কি হবে? আকাশ থেকে তারা এনে যদি ওই মেয়েটার খোপায় গুজে দেয়, মেয়েটার অবস্থাটা কি হবে? তাহলে তুমি চিন্তা করো। তো এই টাইপের হলো আমাদের কবি সাহিত্যিক, এন্টারটেইন করার জন্য আমাদেরকে মানে যত রাজ্যের মিথ্যা আজগুবি জিনিস তা তারা বলে, আবেগে আবেগে বলে ফেলে। তাহলে আমরা তাহলে আমরা দেখলাম কি, কোথায় কোনো আমাদের রিডান্ডেন্সি হয় না? বলো অপশন বি তে। অপশন বি তে আমাদের কোনো রিডান্ডেন্সি হয় নাই। ওকে, এবার আসো 7 নম্বর প্রশ্ন। আমরা একটু বিরতিতে মাঝখানে ছিলাম আর কি। 7 নম্বর প্রশ্ন: দ্য টিচার সেইড দ্যাট ওয়াফি মেড এ ড্যাশ। ওয়াফি হলো তোমরা অনেকে জানো মনে হয়, ওয়াফি হলো আমাদের ওয়াসি ভাইয়ের একমাত্র ছেলে। আমাদের ওয়াফি ভাই, ওয়াফি হলো কি বলো, আমাদের ওয়াসি ভাইয়ের একমাত্র বইয়ের একমাত্র ছেলে। তো তাকে দিয়ে উদাহরণটা দেওয়া হয়েছে। টিচার বললেন ওয়াফি মেড এ ড্যাশ, ওয়াফি একটা কি করেছে? ওয়াফি কিছু একটা করেছে, এই তো। তোমরা মনে রাখবা আর্টিকেল, তোমরা জানো যে এ বা এন না, এ এন বা দি, এদের পরে যদি একটা মাত্র ওয়ার্ড হয়, এই ওয়ার্ডটা কিন্তু নাউন বা নাউন টাইপের কিছু একটা হবে। যদি আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড হয় তাহলে ওয়ার্ডটা কি হবে বলো? নাউন বা নাউন টাইপের কিছু একটা হবে। ওকে, এবার আসো অপশন এ। অপশন এ বলছে শর্ট ব্রিফিং। শর্ট ব্রিফিং মানে কি? শর্ট মানে ছোট, ব্রিফিং মানে ছোট, তাহলে কি হয়ে গেছে? রিডান্ডেন্সি হয়ে গেছে। ওকে, অপশন এ বাদ। অপশন সি ব্রিফিং। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে অনেক সময় তাদেরকে কি করা হয় বলো? নাউন করা হয়, তাই না? তাহলে ওয়াফি মেড এ ব্রিফিং, এটা হতে পারে। ব্রিফিং মানে হলো সংক্ষিপ্ত ভাবে কোনো কিছু তুলে ধরা, সংক্ষিপ্ত ভাবে কোনো কিছু তুলে ধরা। ওকে, যেমন আমরা দেখি সংবাদ ব্রিফিং করে না, তারপরে হলো তোমার প্রধানমন্ত্রী ব্রিফিং করে, এই ধরনের আমরা জানি কোন ঘটনাকে সংক্ষেপে সবার কাছে তুলে ধরা। তো ওয়াফি মেড এ ব্রিফিং হতে পারে। এবার আসো অপশন সি ব্রিফলি। তো ব্রিফলি হবে না, কেন হবে না? কারণ এটা কোনো নাউন না। ব্রিফলি কি না বলো, এটা কোনো নাউন না। তাহলে আমার অপশন সি বাদ। আমার আর্টিকেলের পরে কি লাগবে বলো? একটা নাউন লাগবে। অপশন ডি ইন ব্রিফিং, এটাও হবে না। কেন হবে না? কারণ আর্টিকেলের পরে সরাসরি প্রিপোজিশন বসে না। এই যে দেখো আর্টিকেল এ আছে আর এখানে দেখো প্রিপোজিশন ইন আছে, আর্টিকেলের পরে সরাসরি কি বসে না? প্রিপোজিশন বসে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম আমাদের সঠিক উত্তর হলো একমাত্র অপশন বি। ব্রিফ মানে সংক্ষিপ্ত বর্ণনা, ব্রিফ মানে সংক্ষিপ্ত, ব্রিফিং মানে সংক্ষেপে কোনো কিছু বর্ণনা করা। ওকে,
আচ্ছা, এবার আসো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, when Jacqueline Kennedy was first lady she collected many beautiful antiques and dash them among the original pieces in the White House. আমি সেদিন দেখেছি, আমি ক্লাসটা একটু দেখেছিলাম ওয়াসি স্যার কনফিউজিং ভার্ব গুলো নিয়ে আলোচনা করেছেন। ওই যে তোমার লে লাই লাইন না, কনফিউজিং ভার্ব গুলো নিয়ে আলোচনা করেছেন। তো যেহেতু উনি কনফিউজিং ভার্ব গুলো নিয়ে আলোচনা করছেন, সেহেতু আমি তোমাদের এটা নিয়ে আর আলোচনা করতে চাই না। আমি সংক্ষেপে ছোট্ট করে তোমাদের একটু একটা জিনিস বুঝাই দিই। সংক্ষেপে ছোট্ট করে একটা জিনিস একটু বলবো। আমি জানি স্যার সেদিন অনেক বিস্তারিত আলোচনা করছেন, আমি একটু দেখেছিলাম সেদিন। তো তারপর আমি ছোট্ট করে তোমাদের কনফিউজিং ভার্বটা নিয়ে একটু বলি। আমি বেশি বলবো না, বেশি বললে মাথা গোলায় যাবে। কনফিউজিং ভার্ব, কনফিউজিং ভার্বকে সবচেয়ে বেশি 6টা ভার্ব নিয়ে, তিনটা করে 6টা ভার্ব নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়। তোমাদের লেকচার শিটে দেখবা ভার্বগুলোকে একটা নির্দিষ্ট ছকে দেয়া হয়েছে। আমার মতে তোমরা এই ছকে পড়তে পারো। যেমন প্রথমে তুমি দেখো রেইজ, তারপরে হলো রেইজের পরে আছে হলো লে, আমি সিরিয়ালে লিখছি, তোমাদের বইতে যেভাবে লেকচার শিটে যেভাবে সিরিয়ালটা আছে, লে, তারপরে আছে লাই। তোমাদের লেকচার শিটে দেখবা যে সুন্দর করে ছকে আমরা সাজাই দিছি। ওকে, আচ্ছা, এই 3টা ভার্ব। আর 3টা ভার্ব আছে কি আমাদের, রাইস, লাই, আর হলো সিট। ওকে, এই 3টা ভার্বকে রেইজ, লে, আচ্ছা সরি একটু ভুল হয়েছে, রেইজ, লে আর হলো সেট, রেইজ, লে আর হলো সেট, আর রাইজ, লাই আর হলো কি সিট। এই তিনটা ভার্বকে সংক্ষেপে একটু চিন্তা করো, একেবারে সহজভাবে। দয়া করে এখন কেউ কমেন্ট করো না, দয়া করে এখন কেউ কমেন্ট করো না, ঠিক আছে? আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাই দেই, একটু মাথার মধ্যে ঢুকাই নাও, একটু মাথার মধ্যে ঢুকাই নাও, অনেক সহজ মনে হবে তোমার কাছে। এই যে একটা গ্রুপ, আমি ধরে নিচ্ছি এটা গ্রুপ নাম্বার 1, আর এই যে একটা গ্রুপ, এটাকে আমি ধরে নিচ্ছি গ্রুপ নাম্বার 2। এবার আসো 1 নাম্বার গ্রুপ যারা আছে রেইজ, লে, সেট, মনে রাখবা এদেরকে বলে ট্রানজিটিভ, মানে সকর্মক। এদের পরে একটা অবজেক্ট বসে, এদের পরে কি বসে, একটা, এদের পরে একটা অবজেক্ট বসে। অবজেক্ট কেমনে পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। দয়া করে এখন কেউ কমেন্ট করো না। অবজেক্ট কিভাবে পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। 1 নাম্বার গ্রুপের ভার্বগুলোর পরে একটা অবজেক্ট থাকবে, মনে রাখবা 1 নাম্বার গ্রুপের ভার্বগুলোর পরে কি থাকবে, একটা অবজেক্ট থাকবে। 2 নাম্বার গ্রুপের ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না, নো অবজেক্ট। 2 নাম্বার গ্রুপের ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। 1 নাম্বার গ্রুপের ভার্বের পর অবজেক্ট থাকবে, 2 নাম্বার গ্রুপের ভার্বের পর অবজেক্ট থাকবে না। তোমরা একটু আগে যে প্রশ্নটা দেখেছো, এই প্রশ্নটা অনেক বড়, তাই না? তোমরা একটু খেয়াল করো তো, শূন্য স্থানের পরে দেম আছে না? তোমরা একটু কোশ্চেনটা ঘুরো, কোশ্চেনটা একটু দেখে আসো। শূন্য স্থানের পরে কি আছে, দেম আছে না? দেম হলো একটা অবজেক্ট, দেম হলো একটা অবজেক্ট। তাইলে তোমরা আমাকে বলো এই শূন্য স্থানে আমি কয় নম্বর বক্স থেকে শব্দ বসাবো? শূন্যস্থানের পরে তোমরা প্রশ্নের দিকে তাকায় দেখো, দেম আছে। দেম হলো সেন্টেন্সে একটা অবজেক্ট, আমরা জানি দেম কি অবজেক্ট প্রোনাউন না, তাহলে এটা অবজেক্ট হিসেবে বসেছে। ওকে, এবার তোমরা আমাকে বলো শূন্যস্থানে আমি কয় নম্বর গ্রুপ থেকে ভার্ব নিব? আমি কি 1 নম্বর গ্রুপ থেকে ভার্ব নিব, নাকি আমি 2 নম্বর গ্রুপ থেকে ভার্ব নিব? বলো, আমি কি 1 নম্বর গ্রুপ থেকে ভার্ব নিব, নাকি আমি 2 নম্বর গ্রুপ থেকে ভার্ব নিব? কয় নাম্বার গ্রুপ থেকে ভার্ব নিব? এই তো সবাই আনসার করা শুরু করছে। আমি ভার্ব নিব 1 নাম্বার গ্রুপ থেকে, কারণ 1 নাম্বার গ্রুপের ভার্বের পরে একটা অবজেক্ট বসে, এই যে আমার আছে অবজেক্ট। 1 নাম্বার গ্রুপের তোমার অপশনে খুঁজে দেখো একমাত্র সেট আছে, আর কেউ নাই। তুমি অপশন থেকে খুঁজে দেখো একমাত্র তোমার কি আছে, সেট আছে, আর কেউ নাই। ওকে, তাহলে এবার আমরা কোশ্চেনটা দেখো সলভ করি। আমাদের ওখানে কি কি আছে? আমাদের ওখানে অপশন এ তে আছে, অপশন এ তে কি আছে? অপশন এ তে আছে সেট। সেট কোন গ্রুপের? সেট হলো এই গ্রুপের। সেট এই গ্রুপের না? সিটের পাস্ট ফর্ম না? এই যে সিট, সিটের পাস্ট ফর্ম কি? সেট। তাহলে এটা বাদ। অপশন বি তে কি আছে? অপশন বি তে আছে সেট, এটা আনসার হতে পারে। অপশন সি তে কি আছে? অপশন সি তে আছে সিট,
সিট কোন গ্রুপের? সিট হলো এই গ্রুপের বাদ। অপশন ডি তে কি আছে? সেটেড। সেটেড কোনো ওয়ার্ড হয় না, এটা এমনিতেই বাদ। সেটেড কোনো ওয়ার্ড হয় না, কারণ আমরা জানি সেট এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সবই এক। তাহলে আমার আনসার কোনটা? অপশন বি। তোমাদের কাছে কি জিনিসটা ইজি লাগছে নাকি অনেক কঠিন লাগছে বলো? আমি যেভাবে প্রশ্নটা সলভ করলাম, এই প্রশ্নের সলভটা কি তোমার কাছে ইজি মনে হয়েছে নাকি কঠিন মনে হয়েছে? আমি শূন্যস্থানের পরে আমি একটা অবজেক্ট পাইছি, অবজেক্ট পাই আমি দেখলাম যে 1 নম্বর গ্রুপ থেকে আমি ভার্ব নিব, অর্থাৎ যাদের পর অবজেক্ট বসে। আমি এখান থেকে সেট পাইলাম, আমি অপশন থেকে সেট নিয়ে নিলাম। এটা কি সহজ হয়েছে নাকি তোমাদের কাছে কঠিন মনে হয়েছে বলো? গুড। ওকে, আমার মনে হয় তোমাদের কাছে এটা ইজি হয়েছে না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই। এবার আমাদের আরো একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। ওকে, চলো আমরা ওই প্রশ্নটা একটু সলভ করি। এরপরে যে প্রশ্নটা আছে, এরপরের প্রশ্নটা হলো আমাদের দ্য বুক দ্যাট ইউ সি অন দ্য টেবল বিলংস টু মি। দ্য বুক দ্যাট ইউ সি অন দ্য টেবল বিলংস টু মি। শূন্যস্থানের পর থেকে, এখন আবার দয়া করে কেউ কমেন্ট করো না, আবার দয়া করে এখন কেউ কমেন্ট করো না, এখন আবার দয়া করে কেউ কমেন্ট করো না। আমরা 9 নম্বর প্রশ্নটা সলভ করি। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে শূন্যস্থানের পর থেকে ধরো, শূন্যস্থানের পরে কি আছে? শূন্যস্থানের পরে আছে হলো অন দ্য টেবল, তারপরে আছে বিলংস টু মি। দেখো তুমি এই শূন্যস্থানে ভার্বটার পরে এখানে একটা ভার্ব বসাবো, এই ভার্বের জন্য কোনো অবজেক্ট এখানে নাই। এই ভার্বের জন্য শূন্যস্থানের পরে কোনো অবজেক্ট নাই। দয়া করে কেউ আনসার দিও না, আনসার দিও না, আনসার দিও না। আমি কোশ্চেনটা সলভ করি, দেখো সহজ মনে হয় কিনা। 9 নম্বরে শূন্যস্থানের পরে কোনো অবজেক্ট নাই। শূন্যস্থানের পরে কি নাই বলো? কোনো অবজেক্ট নাই। তাহলে আমি কয় নাম্বার গ্রুপ থেকে ভার্ব নিব? 1 নাম্বার গ্রুপ থেকে ভার্ব নিব নাকি 2 নাম্বার গ্রুপ থেকে ভার্ব নিব? এটা কমেন্ট করো। স্লাইড তো আমি এখনো দেখাই নাই, এভাবে হা করে হাসার তো কিছু নাই। আমি তো স্লাইড দেখাই নাই, আমি তোমাদের সবাইকে প্রশ্নটা দেখতে বলতেছি। আমি ছোট্ট করে একটু লিখে দিছি। 9 নম্বর প্রশ্নের শূন্যস্থানের পরে অন দ্য টেবল বিলংস টু মি এটা আছে। অন দ্য টেবল বিলংস টু এটা আছে, অর্থাৎ এটা কোনো অবজেক্ট না। অন দ্য টেবল মানে কি? টেবিলের উপরে, টেবিলের উপরে একটা জায়গা বোঝায়, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। তাহলে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট নাই মানে আমি 1 নাম্বার গ্রুপ থেকে ভার্ব নিব নাকি 2 নাম্বার গ্রুপ থেকে ভার্ব নিব? আমি ভার্ব নিব 2 নাম্বার গ্রুপ থেকে। কোথা থেকে ভার্ব নিব? 2 নাম্বার গ্রুপ থেকে। এবার তুমি বলো 2 নাম্বার গ্রুপে কোন ভার্বটা আছে? 2 নাম্বার গ্রুপে আমার ভার্ব আছে লাই। 2 নাম্বার গ্রুপে ভার্ব কি আছে? লাই আছে। আর এই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে, তাই আমি পরের ভার্বটা নিব হলো লাই প্লাস আইএনজি, নন ফাইনিট। এটা তোমরা 10 নম্বর লেকচারে যায়, 11 নম্বর লেকচারে যায় তোমরা এই জিনিসটা বুঝবা। আবার দেখো আমার ওই সেন্টেন্সে কি কি আছে বলো? দুইটা সাবজেক্ট আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে। আমি একটু পর দেখাবো এটা। দুইটা সাবজেক্ট আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ লাই হবে আমার 3 নাম্বার ভার্ব। 3 নাম্বার ভার্বের জন্য কোনো নতুন সাবজেক্ট নাই, তাই আমি কি করব? তাই আমি এখানে নন ফাইনাইট ব্যবহার করব। আর নন ফাইনাইট মানে ভার্বের সাথে আইএনজি, তাই আমি লাইং নিব। আর লাইয়ের সাথে আইএনজি করলে আমরা জানি লাইং হয়। লাইয়ের সাথে আইএনজি করলে কি হয়? লাইং হয়। এবার আসো আমি দেখাই এখানে দুইটা 9 নম্বর প্রশ্নে দুইটা সাবজেক্ট আছে কি না। 9 নম্বর প্রশ্নে দেখো, দ্য বুক এটা একটা সাবজেক্ট, যার ভার্ব হলো বিলংস টু মি। এটা এটা 1 নম্বর সাবজেক্ট, আর এটা 1 নম্বর ভার্ব। এরপরে ইউ এটা হলো 2 নম্বর সাবজেক্ট, আর সি এটা হলো 2 নম্বর ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে। এই বাক্যে নতুন কোনো ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। এই বাক্যে নতুন কোনো ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। তাহলে এই বাক্যে আমি কি করব? আমি একটা নন ফাইনাইট ভার্ব দেব। আর নন ফাইনাইট ভার্ব মানে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? ভার্বের সাথে আইএনজি আছে এই যে অপশন বি তে আর অপশন সি তে। আর আমি জানি 2 নাম্বার গ্রুপের ভার্বের সাথে আইএনজি যোগ করলে অপশন সি পাওয়া যায়, আর অপশন বি পাওয়া যায় 1 নাম্বার গ্রুপের ভার্বের সাথে আইএনজি করলে। লেইং এর পরে আমরা কি জানি বলো? অবজেক্ট লাগে। লেইং এর পরে কি লাগে? অবজেক্ট লাগে। আমার এখানে অবজেক্ট নাই। আমার এখানে কি নাই বলো? অবজেক্ট নাই। ওকে, গুড। নুরতাজ সাবজেক্ট দুটো
নুরতাস ক্লিয়ার করে দিছে। একটা সাবজেক্ট হলো দা বুক, একটা তার যার ভার্ব হলো বিলংস, একটা সাবজেক্ট হলো ইউ যার ভার্ব হলো সি। দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে অপশন থেকে কি নিব? নন ফাইনাইট। সেটা কি? আইএনজি। আর দুইটা আইএনজি আছে আমার, অপশন বি, অপশন সি। আমি এখান থেকে কি পাইলাম? এক নাম্বার গ্রুপ থেকে কি বলে আমাদের ওই যে যার পর অবজেক্ট বসবে না সেই গ্রুপ থেকে আমরা কাকে পাইছি? আমরা পাইছি লাইনকে। হয়ে গেল। ওকে। আয়েশা আক্তার বলছে, স্যার আমাদের ট্রান্সলেশন পড়ান, কিভাবে করতে হবে তা নিয়ে কিছু বলেন। আয়েশা আক্তার, আমি এখন কি তোমাকে ট্রান্সলেশন পড়াবো? আমি মাঝে মাঝে বুঝি না, মানে তোমরা যে এত হতাশ, তোমরা মাঝে মাঝে হও, এত টেনশন করো। পড়াচ্ছি এখন আমি 9 নাম্বার লেকচার, সেটা সলভ করাবো, সেখানে কত আলোচনার বিষয় আছে, এর মধ্যে বলতেছে আমাদের ট্রান্সলেশন পড়ান। এখন কি আমি ট্রান্সলেশন পড়াবো? আল্লাহ, ট্রান্সলেশন তোমাদের ক্লাস হয়েছে না? পড়াইছি না? এরপর আবার রিভিউ ক্লাস হবে, তখন তুমি আবার ট্রান্সলেশন পড়তে পারবা। ওকে, একটু ধৈর্য ধরো, হ্যাঁ একটু ধৈর্য ধরো। আচ্ছা, তাহলে আমরা 9 নাম্বার প্রশ্ন সলভ করে ফেলছি। এবার আমরা বাকি প্রশ্নগুলো একটু দেখি। বাকি প্রশ্নগুলো একটু দেখি। ডিবাঙ্ক, ডিবাঙ্ক শব্দের অর্থ কি? ডিবাঙ্ক শব্দের অর্থ হলো উন্মোচন করা, প্রকাশ করা। এখানে আছে রিভিল, রিভিল মানে প্রকাশ করা বা উন্মোচন করা, তাই অপশন বি। ডিবাঙ্ক মানে উন্মোচন করা বা প্রকাশ করা, আর রিভিল মানে কি? উন্মোচন বা প্রকাশ করা। তাহলে আমার এখানে এটার অর্থ চেয়েছে, তার অর্থ হলো অপশন বি। সিনোনিম যদি চাইতো তাও আমার আনসার কি হতো? অপশন বি। এবার আসে 11 নম্বর প্রশ্ন। শি ওয়েন্ট ড্যাশ দ্য বিগ গেট, শি ওয়েন্ট she went dash the big gate dash the prison dash the road। দেখো, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রু বসে, অপশন এতে থ্রু আছে। কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রু বসে। তোমরা যদি ইংলিশ ম্যানুয়াল বইটা তোমরা যদি দেখো, সেখানে তোমরা প্রিপোজিশন অধ্যায়টা দেখবা অত্যন্ত সুন্দর করে, সেখানে আমি তোমাদেরকে প্রিপোজিশনটা বুঝাই দেওয়ার চেষ্টা করেছি পিকচার দিয়ে 3টা পৃষ্ঠায়। সেখানে এরকম একটা পৃষ্ঠা আছে না, এরকম একটা আলোচনা আছে না, যে একটা, এটা হলো একটা বন, বনের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে। বনের মধ্য দিয়ে কি চলে গেছে বলো? একটা রাস্তা চলে গেছে। তো বনের মধ্য দিয়ে একটা রাস্তা চলে যাওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি থ্রু, তাই না? থ্রু দা ফরেস্ট, থ্রু দা ফরেস্ট। তোমাদের যাদের প্রিপোজিশনের প্রবলেম আছে, তোমরা তারা ইংলিশ ম্যানুয়াল বইয়ে প্রিপোজিশন অধ্যায়টা একটু দেখো, পিকচার দিয়ে অত্যন্ত সুন্দর করে আমি তোমাদের সেখানে আলোচনাটা উপস্থাপন করে দিয়েছি। তাহলে কোনো কিছুর, ওখানে লেখা আছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে আমরা কি বোঝাই? আমরা থ্রু ব্যবহার করি। যেমন বনের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে, থ্রু দা ফরেস্ট। ওকে, তাহলে এবার তুমি আসো, এই লোকটা কি করেছে? বড় একটা গেটের মধ্য দিয়ে গেছে, তাই না? বড় একটা গেটের মধ্য দিয়ে গেছে না? তাহলে থ্রু দা গেট, তাহলে আমার এখানে হবে থ্রু। এবার আসো, দ্য গেট অফ দ্য প্রিজন, কিসের গেট? কার গেট ছিল বলো? কার গেট ছিল? জেলখানার গেট ছিল, তাই না? বাংলায় যদি কোনো শব্দের শেষে র থাকে আমরা সাধারণত ইংরেজিতে অফ ব্যবহার করি। যেমন গেটের না, মানে কি বলে, জেলখানার গেট, তাহলে গেট অফ দ্য প্রিজন, এরকম, তাই না? যেমন গ্রামের মেয়ে, এ গার্ল অফ ভিলেজ, তাই না? স্কুলের ছাত্র, এ স্টুডেন্ট অফ দ্য স্কুল। কলেজের শিক্ষার্থী, এ স্টুডেন্ট অফ দ্য কলেজ। আমরা এরকম বলি। তাহলে এখানে কি হবে? অফ দ্য প্রিজন মানে হলো অফ। ওকে, এবার আসো, সে গেটের মধ্য দিয়ে গিয়ে কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তায় গিয়ে দাঁড়ালো। কোনো কিছুর উপরে এসে পড়া, এমন বোঝাতে অন টু হয়। কোনো কিছুর উপরে এসে পড়া বোঝাতে কি হয়? অন টু হয়। তার মানে সে মানে ওই কি বলে, জেলখানার গেটের মধ্য দিয়ে গিয়ে রাস্তার উপরে গিয়ে দাঁড়ালো। জেলখানার গেটের মধ্য দিয়ে গিয়ে রাস্তায় দাঁড়ালো, রাস্তার উপরে দাঁড়ালো। তোমরা জানো ইংলিশ ম্যানুয়াল বইতে আছে যে অন টু মানে হলো কোনো কিছু উপরে এসে পড়া। সেখানে আমি তোমাদের এরকম একটা ছাতা আঁকায় দিছিলাম, রাইট? এখন অত সুন্দর হবে না, এরকম একটা ছাতা আঁকায় দিছিলাম আমি তোমাদের। তো এই ছাতার উপরে আমি ওখানে দেখাইছি এভাবে কি পড়ে বলো? ছাতার উপর বৃষ্টি এসে পড়ছে, তাই না? তো কোনো কিছু উপর থেকে এসে পড়া, এরকম বোঝাতে, মানে কোনো কিছুর উপরে গিয়ে দাঁড়ানো বা পড়া, এটা বোঝাতে আমরা কি ব্যবহার করি? আমরা অন টু ব্যবহার করি, তাই না? যেমন এখানে কি হবে? অন টু দা আমব্রেলা, অন টু দা আমব্রেলা। ওকে, বৃষ্টির ফোঁটা ছাতার উপর এসে পড়ছে, আর লোকটা কি করেছে? গেটের মধ্য দিয়ে গিয়ে রাস্তার উপর গিয়ে
দাঁড়িয়েছে। তাহলে এই যে হলো রাস্তা, লোকটা এখানে এসে কি করেছে বলো? লোকটা এখানে এসে দাঁড়িয়েছে। আমি সবচেয়ে সুন্দর আর্ট করতে পারি হলো মানুষ, হ্যাঁ, সুন্দর আর্ট করতে পারি আমি মানুষ। তো এটা দেখো জঘন্য একটা মানুষ হয়েছে। ওকে, আচ্ছা, এই লোকটা রাস্তার উপরে দাঁড়াইছে। তো উপরে বোঝাতে তুমি অনও ব্যবহার করতে পারো, তুমি অন টুও ব্যবহার করতে পারো, দুইটাই। অন মানে দাঁড়ায় আছে, আর অন টু মানে কি বাইরে থেকে এসে দাঁড়ালো, যেমন জেলখানার মধ্য থেকে এসে দাঁড়ালো, তাই না? তাই অনের চাইতে আমার এখানে অন টুটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দেখো জঘন্য একটা সুন্দর একটা মানুষ হয়েছে, তাই না? আচ্ছা, এবার আসো, আমরা তাহলে এটা পেয়ে গেলাম, বাকিগুলো আমার খোঁজার দরকার নাই। এটা আমার এ নাম্বারটা হলো আমার আনসার। এবার আসো, বিউরি দ্য হ্যাচেট। বিউরি দ্য হ্যাচেট মানে কি? বিউরি দ্য হ্যাচেট মানে হলো ঝগড়া ঝাঁটি এগুলো কবর দেওয়া। তার মানে কি? শান্তি প্রতিষ্ঠা করা, মীমাংসা করা। ওকে, শান্তি প্রতিষ্ঠা করা, মীমাংসা করা। মেক এ নয়েজ মানে কোলাহল করা। তাহলে এটা তো তোমার মানে উল্টা হয়ে গেল। মেক পিস শান্তি করা, এটা হতে পারে। মেক এ হোল গর্ত করা, এটা হতে পারে না। বিউরিড মানে কবর দেওয়া না, এখানে তো ঠিক কবর দেওয়া বোঝায় নাই। ওকে, তাহলে মেক এ বিউরি দ্য হ্যাচেট মানে কি? ঝগড়াঝাটি এগুলো কবর দেওয়া, তার মানে শান্তি প্রতিষ্ঠা করা। তার মানে অপশন বি, মেক পিস। মেক পিস। ওই দেখো একজন ছাতার ছবি দিয়ে দিছে, বলছি ছাতার ছবি দিয়ে দিছে। এত আপডেট কেন তোরা ভাই? এই যে মাহমুদুল হাসান, তুমি ছাতার ছবিটা খুঁজতে গিয়ে বলো তো ভাই কতক্ষণ টাইম নষ্ট করছো? এই ছাতার ছবি খুঁজতে গিয়ে তুমি কতক্ষণ টাইম নষ্ট করছো? এই যে আরেকজন, আবার মাহমুদুল হাসান, তুই আবারও দিছিস। এই এত টাইম নষ্ট করার তোর কোনো দরকার ছিল বেটা? আমি তো আগেই দিলাম। ভাই কি দিয়ে লিখতেছেন একটু বলবেন, মাউস নাকি মার্কার? এই যে দেখো, এই যে মাউস পেন, মাউস বলতে পেন, এগুলো পেন, হ্যাঁ পেন। এগুলো এক ধরনের মাউস হিসেবে কাজ করে, আবার এগুলো কলম হিসেবে কাজ করে। আর আমরা যেখানে লিখি এটাকে বলে হলো রাইটিং ট্যাব। এই যে রাইটিং ট্যাব তোমরা দেখতে পাচ্ছ, এই যে হলো রাইটিং ট্যাব, হ্যাঁ। এই রাইটিং ট্যাবে আমরা কি করি? কলম দিয়ে এভাবে দাগাই, কলম দিয়ে এভাবে দাগাইলে লেখা ওঠে। অর্থাৎ আমরা যেভাবে লিখি খাতায় ঠিক সেভাবেই লিখি এখানে। তবে লেখাটা একটু কষ্ট, খাতায় লেখার চাইতে এখানে লেখাটা মানে কি প্লাস্টিকের উপরে প্লাস্টিক দিয়ে লেখাটা একটু কষ্ট না? একটু কষ্ট। ওকে, এবার আসো, এবার আসো আমরা তার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা একটু ভুল হয়েছে এখানে, আমার উঠাতে ভুল হয়েছে এখানে। সেটা হলো, ওখানে একটা ওয়ার্ডের নিচে তোমরা দেখো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু তোমরা সবাই দেখো। বলছে অ্যাকর্ডিং টু ইয়ার, সরি, দ্য কনকর্ড, এখানে কি বলছে? দ্য কনকর্ড এয়ারক্রাফট কনজিউমস আ গ্রেট অ্যামাউন্ট অফ ফুয়েল। এরকম একটা বাক্য আছে, বলছে যে এখানে আন্ডারলাইন করা শব্দের অর্থ কি? এখানে আন্ডারলাইন হবে কনজিউমের উপরে। কার উপরে আন্ডারলাইন হবে? কনজিউম, কনজিউম, কনজিউমস, হ্যাঁ। এইটার নিচে আন্ডারলাইন হবে, এটার নিচে আন্ডারলাইন হবে। এই শব্দের অর্থ জানতে চাইছে, এই শব্দটার অর্থের সাথে কোনটার মিল আছে সেটা জানতে চাইছে, বা এই শব্দের অর্থ জানতে চেয়েছে। ওকে, এখন তুমি দেখো এখানে বাকিটুকু নাই, আমি আগে বলছি বাকিটুকু এখানে নাই। তাহলে কনজিউম শব্দের অর্থ কি? কনজিউম মানে হলো ভোগ করা। কনজিউম শব্দের অর্থ কি? ভোগ করা। এটা অর্থনীতি একটা ভাষা। অর্থনীতিতে কোনো কিছু ব্যবহার করা বা খাওয়া এটাকে বলে ভোগ করা। যেমন ধরো তুমি এক কাপ চা খাচ্ছ, তাহলে এটা কি হবে? তুমি ওই চা হলো কনজিউম করছো, আর তুমি কি কনজিউমার। আবার আমি দেখো এরকম একটা মোবাইল তোমাদের সাথে সামনে নিয়ে ব্যবহার করছি, তাই না? একটা মোবাইল ব্যবহার করছি, তাহলে এই মোবাইলটা কি বলো? এই মোবাইলটা হলো একটা প্রোডাক্ট, আমি প্রোডাক্টটা ব্যবহার করছি না, ইউজ করছি না, তাহলে আমি এই প্রোডাক্টটা কনজিউম করছি অর্থনীতির ভাষায়। আমি এটা কনজিউম করছি এবং আমি একজন কনজিউমার। আমি একজন কি বলো? কনজিউমার। তার মানে কনজিউম করা মানে আসলে কোনো কিছু ব্যবহার করা, তাই না? কনজিউম করা মানে কি? কোনো কিছু ব্যবহার করা। ব্যবহার করা ইংরেজিটা কোথায় আছে? অপশন ডি তে আছে, ইউজেস। কোথায় আছে? অপশন ডি তে, ইউজেস। বাকিগুলো একটাও মিলে না। নিড মানে প্রয়োজন, ওয়েস্ট মানে অপচয়, লিক মানে মানে লিক মানে কি? ফুটো হওয়া, না এরকম কিছু একটা। তাহলে ইউজেস। ওখানে বলছে কনকর্ড যে বিমান আছে সেটা অনেক পরিমাণে ফুয়েল কনজিউম করে। কনজিউম মানে কি? ইউজ করে, মানে খায় বা ভোগ করে, তাই না? ওকে, আচ্ছা, এইবার আসো তাহলে আমরা 14 নম্বর প্রশ্নটা একটু দেখি। 14 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানানটা কি করো তুমি? দেখো,
বানানের ক্ষেত্রে আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে আমি যে কথাটা বলি, আমার ব্যাচের বলতে আমার স্টুডেন্টদেরকে আমি বলি যাদেরকে পড়াই, বানানের ক্ষেত্রে তোমাদের যদি কোনো বানান খুব বেশি কঠিন মনে হয়, খুব বেশি কি মনে হয় বলো, বানান কঠিন মনে হয়, তোমরা একটা কাজ করবা। একটা কাজ হলো ওই বানানে স্পেলিংটা যা আছে না, স্পেলিং বা বানানটা যা আছে ঠিক সেইভাবে তুমি উচ্চারণ করবা। ঠিক সেইভাবে কি করবা, উচ্চারণ করবা, দেখবে বানান তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। একটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি। একটা ওয়ার্ড আছে যার উচ্চারণটা হলো এমন, মিসালেনিয়াস। মিসালেনিয়াস। আমি জানি যারা একেবারে মুখস্থ না করছো তারা এই মিসালেনিয়াস জীবনেও লিখতে পারবে না। যারা ওয়ার্ডটা মুখস্থ না করছো, একেবারে মাথার মধ্যে গেঁথে না গেছে, সে জীবনেও কল্পনা করতে পারবা না মিসালেনিয়াস বানানটা কেমন হতে পারে। কিন্তু আমি মিসালেনিয়াস ইংরেজি, যার বাংলা হলো বিবিধ। বাংলা কি বলো, বিবিধ। আমরা অনেক হিসাব নিকাশ করি, বড় বড় খাত থেকে লিখি, এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা, তারপরে কি করি, অল্প কিছু ছোটখাটো হিসাব থাকে সেগুলোকে একত্রে আমরা লিখে দিই বিবিধ। এটাকে ইংরেজিতে বলে মিসালেনিয়াস। এখন তুমি দেখো মিসালেনিয়াস তুমি বললে জীবনও এটা বানান লিখতে পারবা না, যদি নতুন হও তুমি। আমি কি করি জানো, আমি শব্দটাকে যেই রকম বানান সেই রকম উচ্চারণ করি। আমি এটাকে উচ্চারণ করি মিস সেল লে নিয়াস। আমি শব্দটাকে এইভাবে উচ্চারণ করি, মিসেল লেনিয়াস। মিসেল লেনিয়াস, এইভাবে আমি উচ্চারণ করি, মিসেল লেনিয়াস। এবার আসলে শব্দের বানানটা আমি দেখো কত সুন্দরভাবে তোমাদের লিখে দিই। মিস বানান MIS, সেল বানান CEL, লে বানান হলো LA, নি বানান NE, আস বানান OUS। মিস সেল লে নি আস। এইবার আমার মনে হয় তোমাদের এই বানানটা এইভাবে তোমরা যদি মনে রাখো, আমার মনে হয় তোমাদের এই বানানটার ভুল হবে না। এই বানানটা তোমাদের আর ভুল হবে না। এবার আরেকটা বানান দেখো, এই বানানটা অনেকের কাছে কঠিন মনে হয়। কি বানানটা? বানানটা হলো মিলেনিয়াম। বানানটা কি? মিলেনিয়াম। এই বানানটা কঠিন। তোমরা কি জানো মিলেনিয়াম বানানে ডাবল এল আছে এবং ডাবল এন আছে? অথচ দেখো উচ্চারণে কিন্তু ডাবল এলও নাই, ডাবল এনও নাই। তুমি তো পরীক্ষা দিবা তাই না, তোমাকে কি করতে হবে, কৌশলী হতে হবে। তো তোমার যদি এই বানানগুলো মনে না থাকে, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হলো, আমাদের এখানে নাই, এই লেকচারে নাই, আরেকটা লেকচারে মিলেনিয়াম শব্দটা আছে। তো তুমি যদি স্মার্ট হও বা তোমার বানানগুলো যদি মনে না থাকে, এই পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। আমি মিলেনিয়ামকে কি বলি জানো? আমি মিলেনিয়ামকে বলি মিল লেন, মিল লেন, তারপরে বলি নিয়াম। আমি বলি মিল্লেনিয়াম। মিল্লেনিয়াম যখন আমি বলি তখন দেখো একটা এল মানে কি দুইটা এল, আর এই যে মিল্লেনিয়াম তার মানে দুইটা এন আছে, এই যে দেখো দুইটা এন। আমি মিলেনিয়াম শব্দটাকে উচ্চারণ করি মিল্লেনিয়াম। তো তোমরা যদি এইভাবে উচ্চারণটা করো, অবভিয়াসলি অন্যের সামনে না, রাস্তাঘাটে না, টিচারদের সামনে না, বাইরে গিয়ে না, নিজে নিজে মনে মনে তুমি যদি এইভাবে উচ্চারণ গুলো করো, বানানগুলো, আমার মনে হয় তোমার জন্য একটু সহজ হবে। এবং অবভিয়াসলি বানানগুলো দিতে হবে। রাইটিং এর কোনো বিকল্প নাই বানান মনে রাখার ক্ষেত্রে। বানান মনে রাখার ক্ষেত্রে রাইটিং এর কোনো বিকল্প নাই। তাহলে তুমি যদি মিলেনিয়ামকে এখন থেকে আবার এই কৌশলটা প্রয়োগ করতে পারো সাথে সাথে, তাহলে মিসেলেনিয়াস আর মিলেনিয়াম। ওকে, আচ্ছা। আমি আশা করি এভাবে তুমি যদি বানানগুলো পড়ো, তোমাদের কিছুটা হলে মনে থাকবে। অনেকে টেকনিক খুঁজো যে ভাই কেমনে স্পেলিং মনে রাখা যায়, এই যে একটা টেকনিক বললাম, পারলে কাজে লাগাও। আচ্ছা, এইবার আসো আমরা 14 নাম্বারটা বলি। 14 নাম্বার শব্দের উচ্চারণ কি? 14 নাম্বার শব্দটা হলো মাউন্টেন। প্রথমে আমাকে কি দিতে হবে? মাউন্ট, এই যে মাউন্ট, তারপরে টেইন, এই যে টেইন, মাউন্টেন, তার সাথে আস। আস কোন আস? OUS। কোন শব্দকে অ্যাডজেক্টিভ করতে হলে আমরা জানি OUS যোগ করে অ্যাডজেক্টিভ করা যায়। OUS এটা হলো একটা, কি বলো, এটা একটা সাফিক্স যেটা যোগ করে কোন শব্দকে অ্যাডজেক্টিভ করা যায়। নাউনের সাথে যোগ করে কি করা যায় বলো? অ্যাডজেক্টিভ করা যায়। তো মাউন্টেন আস, এভাবে আমরা উচ্চারণ করব মাউন্টেন আস। যদিও উচ্চারণটা কি মাউন্টেইনাস, মাউন্টেইনাস এটা হলো সঠিক উচ্চারণ, কিন্তু আমরা উচ্চারণ করব মাউন্টেইন আস। ওকে, আচ্ছা। তাহলে মাউন্টেইনাস শব্দের অর্থ হলো পর্বতময়। মাউন্টেইনাস শব্দের অর্থ কি? পর্বতময়।
ওকে, আচ্ছা তাহলে দেখো মাউন্টেইন আস কোথায় আছে, অপশন এ তে, মাউন্টেইন আস, তাই না? তাহলে এটাই হলো আমার সঠিক বানান। শেষ। এবার আসো 15 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বুক অনুসারে, অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বুক অনুসারে দ্য রাইটার ডাইড ফর ড্যাশ, রাইটার কিসের জন্য মারা গেছে? তোমরা জানো একটা কবিতা তোমাদের আছে, কবিতাটা হলো আই ডাইড ফর বিউটি, তাই না? এমিলি ডিকিনসনের কবিতা আছে আই ডাইড ফর বিউটি। এই কবিতার প্রথম লাইনটাই কবি বলতেছেন, সাহিত্যিক বা লেখক বলতেছেন যে আই ডাইড ফর বিউটি, আমি মারা গেছি সত্যের জন্য, বাট ওয়াজ স্কেয়ার্স, কিন্তু ভয়ে ছিলাম। কেন ভয়ে ছিল? কারণ ওই ঘরেই, ওই সমাধিতে আরেকটা লোককে পাশে রাখা হয়েছে, যে লোকটা মারা গেছে সত্যের জন্য, আর কবি মারা গেছে কেন? সৌন্দর্যের জন্য, তাই না? তাহলে দেখো টেক্সট বুক থেকে কিভাবে প্রশ্ন আসে, খেয়াল করছো? টেক্সট বুক থেকে সরাসরি কবিতা গল্প থেকে ঠিক এইভাবে প্রশ্ন হবে। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক দ্য রাইটার ডাইড ফর বিউটি, আমরা জানি রাইটার মারা গিয়েছিল সত্যের জন্য। ওকে, এবার আসো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলছে দ্য পার্সন হু ডাইড ফর ট্রুথ, পার্সন মানে কি? একটা ব্যক্তি বা একটা লোক, যে লোকটা সত্যের জন্য মারা গেছে, ওয়াজ লেইন, তাকে রাখা হয়েছিল ইন অ্যান অ্যাডজয়নিং ড্যাশ, একটা সংযুক্ত ড্যাশে রাখা হয়েছিল। তোমাদের কবিতায় সরাসরি, সরাসরি লাইনটা তুলে দেওয়া আছে, সেখানে লেখা আছে অ্যাডজয়নিং রুমে রাখা হয়েছে। তোমাদের কবিতায় সরাসরি সরাসরি তোমাদের কবিতায় বলা হয়েছে যে সত্যের জন্য মারা গেছে ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, তাই না? এরকম বলা আছে সংযুক্ত একটা রুমে তাকে রাখা হয়েছে। কিন্তু তুমি দেখো অপশনে কোথাও রুম নাই, অপশনে কোথাও কি নাই? রুম নাই। অপশনে যদি রুম থাকে তাহলে রুমই হবে 100% আনসার। অপশনে যদি রুম থাকে তাহলে রুমই হবে কি 100% আনসার। কিন্তু অপশনে রুম নাই, তাহলে কোনটা হবে? দেখো অপশন এ বেড, জীবনেও না, বিছানায় তো না। অপশন বি টোম, টোম মানে সমাধি। ওই কবিতায় কিন্তু টোমের কথা বলা হয়েছে, যে টোমের একটা অ্যাডজয়নিং রুমে তাকে রাখা হয়েছিল, সমাধির একটা সংযুক্ত ঘরে রাখা হয়েছে। ওই সংযুক্ত ঘর সহ পুরো জিনিসটা একটা সমাধি। তাহলে আমি বলতে পারি যেহেতু অ্যাডজয়নিং রুম কথাটা নাই, আমি টোম কথাটা এখানে প্রয়োগ করতে পারি যে সমাধিতে রাখা হয়েছে। ওকে, গ্রেভ মানে হলো কবরস্থান, কবরস্থানের কথা বাক্যে বলা হয় নাই, বা কবর বলা হয় না। সেমিটারি মানে কবরস্থান, খ্রিস্টানদের কবরস্থানকে সাধারণত সেমিটারি বলা হয়, এখানেও ওই শব্দটা ওখানে বলা হয় নাই, বলা হয়েছে কোনটা? টোমের কথা, সমাধির কথা স্পষ্ট বলা আছে। হ্যাঁ, আর যদি অপশনে রুম থাকতো আমি রুমই দিতাম, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তাহলে এইভাবে তোমার টেক্সট বুক থেকে কি হতে পারে, হুবহু কবিতা বা গল্প থেকে কোশ্চেন করতে পারে। যেমন গত বছর বি ইউনিটের প্রশ্ন আসছিল অরফিউজের বাবা মায়ের নাম কি? অরফিউজের বাবা মা কে ছিলেন? তোমরা লিটারেচার অধ্যায়টা যদি পড়ো, লিটারেচার যে অংশটা আছে যেখানে লেজেন্ডারি আলোচনা আছে, হারকিউলিস নিয়ে আলোচনা আছে, তারপরে তোমার গাজীপীর নিয়ে আলোচনা আছে, সেটা শুরুতে কিন্তু একটা ছোট্ট একটা প্যাসেজ আছে অরফিউস নিয়ে আলোচনা। অরফিউস যে বাঁশি বাজায় না, অরফিউস বাঁশি বাজায়, তো অরফিউসের বাঁশি নিয়ে একটা বিখ্যাত কাহিনী আছে। তো এই অরফিউসের আমাদের কি বলে, কবি নজরুলের কবিতাও কিন্তু আছে, আমি অরফিউসের বাঁশির বাঁশরি, না এরকম আছে, অরফিউসের বাঁশরি তীর হতে চান, অনেক সুন্দর বাজাতেন গ্রিক পুরাণ অনুসারে। তো সেখান থেকে আসছে যে অরফিউসের বাবা মায়ের নাম কি, তাহলে এই বাবা মায়ের নামটা কিন্তু ওই প্যাসেজে স্পষ্ট উল্লেখ করে দিছিল। তাহলে এইভাবে কিন্তু কবিতা গল্প যেগুলো লিটারেচার অংশ সেগুলো থেকে প্রশ্ন হতে পারে। অরফিউজের কাহিনীটা তোমরা কি কেউ জানো? কে কে জানো তোমরা অরফিউজের কাহিনীটা? অরফিউজের সাথে বিখ্যাত একটা কাহিনী জড়িত, গ্রিক পুরাণ, মানে এগুলো আমরা সত্য 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 না মিথ্যা আমরা জানি না, এগুলো বানানো গল্প হতে পারে। ওকে, তোমরা কি কেউ জানো? তোমরা কি কেউ জানো? সমাধি মানে কবর, তবে শুধু কবর সমাধি না। সিম্পল একজন লোককে মাটি দিছে এটা সমাধি হবে না। সমাধি বললে আমরা বুঝি যে তার আশেপাশে একটা সুন্দর স্থাপনা তৈরি করা, একটু গোছগাছ করা, একটু মানে মানুষের দেখার উপযোগী করা, এগুলো আমরা সমাধি বলি। জাস্ট একটা মানুষকে মাটি দিছে এটা সমাধি না, এটা কবর বলি আমরা সাধারণত। আচ্ছা, তোমরা কি কেউ অরফিউজের কাহিনীটা শুনছো? আমি ছোট্ট করে একটু কাহিনীটা বলে দিই। অরফিউস সুন্দর বাঁশি বাজাতে পারতো, অরফিউস সুন্দর বাঁশি বাজাতে পারতো, তো এই বাঁশির সুরে মুগ্ধ হয়ে এরা দেব, সব দেব দেবতাদের কাহিনী আর কি। তো এদের সুরে মুগ্ধ হয়ে মানে কি করছে, একজন সুন্দরী সে অরফিউজের প্রেমে পড়ে গেছে, পরে তাকে বিয়েও করছে। তো সেটা কোনো ব্যাপার না, বিয়ে করতেই পারে, দেবদেবী হলে কি তারা কি মানুষ না? মানে সরি, দেবদেবী হলে কি তাদেরকে মন নাই? তারা বিয়ে করবে। তো বিয়ে করছে। এখন বিয়ে করার পরে হঠাৎ করে কোন একটা কারণে, কোন একটা বলতে অনেক কাহিনী, অত কাহিনী বলবো না, অরফিউজের বউকে সাপে কামড় দিয়ে মেরে ফেলছে।
সাপে কামড় দিয়ে অরফিউসের বউকে মেরে ফেলছে, মারা গেছে। এখন মারা গেলে ওই গ্রিক পুরাণ অনুসারে মারা গেলে তাদেরকে কোথায় রাখা হয়? মারা গেলে তাদেরকে রাখা হয় পাতালপুরীতে, মানে সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশে, মানে সেখানে পাতালপুরী আছে, মৃত্যুরাজ্য আছে, সেখানে যমদূত সবাইকে সেখানে আটকে রাখে, মানে যারা মারা যায়। আর সেখান থেকে কেউ কোনোদিন পৃথিবীতে ফিরে আসতে পারে না। তো পরে কি করে, পরে অরফিউস তো ধরো যে বাঁশি বাজানো বন্ধ করে দেয়। অরফিউস, এটা অনেক সুন্দর একটা কাহিনী, তোমরা একটু শুনো। অরফিউস তোমার কি করে, বাঁশি বাজানো বন্ধ করে দেয়। এখন অরফিউসের বাঁশি বাজানো যখন বন্ধ হয়ে যায়, তখন প্রকৃতি, যারা অরফিউসের বাঁশি শুনতো, প্রকৃতির বিভিন্ন ধরনের, পৃথিবীর বিভিন্ন ধরনের উপাদান শুনতো প্রকৃতি, তখন সবাই স্থবির হয়ে যায়। ধরো যে তখন বৃষ্টি নামে না, রোদ ওঠে না, তারপরে হলো তোমার ফসল জন্মায় না, গাছপালা থেকে নতুন ফল উদয় হয় না, সব প্রকৃতি স্থবির হয়ে গেছে। সবাই বলতেছে অরফিউস বাঁশি বাজাবে, তারপরে আমরা আবার সবাই জেগে উঠবো। এখন অরফিউস তো বাঁশি বাজায় না, এখন দেবতারা পড়ছে বিপদে। দেবতারা পড়ছে, মানে বড় দেবতা যারা, তারা পড়ছে বিপদে। তারা এখন অরফিউসকে বলতেছে, ভাই তুই একটু বাঁশি বাজা, নাইলে তো প্রকৃতি তো সব স্থবির হয়ে গেছে। পরে অরফিউস বলতেছে, আমি বাজাইতে পারি, আমি বাজাইতে পারি, আমার বউকে এনে দিতে হবে। তো পরে বলছে যে এটা তো সম্ভব না, তোমার বউ তো মরে গেছে, মরে গেছে, তাকে এখন আমরা কিভাবে আনবো, আবার তোমার জন্য বাড়িতে পাঠাবো? তো বলছে না, তাহলে আমি বাঁশি বাজাবো না। পরে যে সর্বোচ্চ যে দেবতা ওদের, গ্রিক পুরাণ অনুসারে সেই দেবতা অরফিউসকে বলে যে তাহলে তুমি এক কাজ করো, তুমি পাতালপুরীতে যাবা, সেখানে সেখানে জীবিত মানুষ যেতে পারে না, কিন্তু আমি তোমাকে সেখানে যাওয়ার অনুমতি দেব। তুমি সেখানে যাবা, সেখানে তুমি বাঁশি বাজাবা। বাঁশি বাজানোর পরে তুমি যদি ওই মৃত্যু, যে মানে মৃত্যুর যে মানে আজরাইল আর কি, মানে যমরাজ, তাকে তুমি যদি কনভিন্স করতে পারো, তাকে যদি তুমি তুষ্ট করতে পারো, তার কাছ থেকে তুমি চাইলে তোমার বউকে পৃথিবীতে আবার নিয়ে আসতে পারবা। ওকে, তাহলে তুমি যাও, তুমি যদি পারো এটা করো, তোমাকে জীবিত অবস্থায় পাতালপুরীতে যাওয়ার অনুমতি দিলাম। তো অরফিউস কি করে, পাতালপুরীতে যায়। পাতালপুরীতে যাওয়ার পরে এখন যমরাজ তো ভিতরে আছে, কিন্তু পাতালপুরীতে তো তাকে ঢুকতেই দিবে না, গেটের দারোয়ানই তাকে আটকাই দিছে। আর দারোয়ান তো সেই দারোয়ান না, তাই না, এক একটা দৈত্য আকৃতির দারোয়ান। তো অরফিউস তখন তার যে গুণ সেটা সে প্রকাশ করছে, সে বাঁশি বাজানো শুরু করছে। তার বাঁশিতে মুগ্ধ হয়ে দারোয়ান কি করছে, গেট খুলে দিছে। তারপরে সে ভিতরে গেছে। যমরাজ তো খেপে গেছে, জীবিত মানুষ কেমনে এখানে আসলো। পরে বলছে, আমি বাঁশি বাজাবো, আমার বউকে দিয়ে দেন, আমি বাঁশি বাজাবো, যদি আমি বাঁশি বাজায় আপনাকে সন্তুষ্ট করতে পারি, তা আমাকে বউকে দিয়ে দিবেন। তো যমরাজ বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি বাঁশি বাজাও, দেখি দেখি তুমি কত সুন্দর বাঁশি বাজাতে পারো। তোমার সুরের মূর্ছনায় যদি আমরা মুগ্ধ হইতে পারি, তাহলে আমরা তোমাদেরকে কি করব, আমি তোমাকে তোমার বউকে দিয়ে দিব। এখন যমরাজকে তো সুন্দর করে বাঁশি বাজানো শোনাইছে, আর গ্রিক পুরাণ অনুসারে তার চাইতে সুন্দর সুর কেউ তুলতে পারতো না। তো যমরাজ সন্তুষ্ট হয়ে তার বউকে তার কাছে দিয়ে দিছে, কিন্তু একটা শর্ত দিছে ছোট্ট করে। ওই যে তোমরা দেখো না, বড় বিজ্ঞাপন দেয়, এত টাকা এত মিনিট, ছোট্ট করে কি লেখা থাকে, শর্ত প্রযোজ্য, তাই না? ওই ছোট্ট শর্তটাই আসলে বড় বিজ্ঞাপনকে হার মানায় ফেলে অনেক সময়। তো এই যমরাজও তাকে কি করছে, ছোট্ট একটা শর্ত দিয়ে দিছে। সেই শর্তটা কি? সেই শর্তটা হলো, তুমি তোমার বউকে পাবা, তোমার পেছন পেছন তোমার বউকে আমি দেব, কিন্তু তুমি তোমার বউকে পাতালপুরীতে থাকা অবস্থায় পেছনের দিকে তাকায় দেখতে পারবা না। তোমার বউ তোমার পেছন পেছন যাবে, তুমি সামনে সামনে যাবা। তোমার বউকে নিয়ে তুমি পৃথিবীতে চলে যাবা, যখন পৃথিবীতে যাবা তখন তুমি তোমার বউকে দেখতে পারবা। কিন্তু পাতালপুরীতে থাকাকালীন তুমি তোমার বউয়ের দিকে পেছনে কখনো তাকাবা না। যদি তাকাও, তাহলে তোমার বউ কিন্তু আর, মানে কি বলে, এই পাতালপুরী থেকে, মৃত্যুর রাজ্য থেকে পৃথিবীতে যেতে পারবে না। তো অরফিউস তো খুশি, এই খুশিতে টগমগ হয়ে সে সামনের দিকে হেঁটে চলছে, পেছনে তার বউ আসতেছে। এখন অনেকক্ষণ পরে তার মনের ভিতরে অনেক কিউরিসিটি, যাকে এত ভালোবাসে, যার জন্য এত সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে পাতাল রাজ্যে চলে আসলো, সে আমার পেছন পেছন আসে, একবার তাকে আমি দেখবো না? তো সে কি করে, মাত্র একটাবার পেছনের দিকে তাকায়। যখনই সে একটাবার পেছনের দিকে তাকায়, দেখে তার বউ, এবং সে আস্তে আস্তে, মানে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। মানে সেখানে আর সে থাকে না, আবার বিলীন হয়ে যায়। এবং এবং সে কি করতে পারে না বলো, সে তখন তাকে নিয়ে যেতে পারে না। আচ্ছা, একটা মিনিট একটু, আমার এখানে ছোট্ট একটা প্রবলেম হয়েছে। আমরা গল্পটা শেষ করছি, এখন আমরা এরপর আবার চলে আসবো। একটা মিনিট।
ওকে, আমরা গল্পের পর আবারও ফিরে আসলাম। অনেকে বলছে ধৈর্য কম, এই কম সেই কম, এরকম অনেকে বলছে। আসলে ধৈর্যের চাইতে বেশি বিষয় হলো তার প্রতি ভালোবাসা। এই যে যে ভালোবাসা ছিল, এই ভালোবাসার জন্য সে আর সহ্য করতে পারে নাই যে মানে পেছনে একবার তাকায় ফেলছে। মানে আসলে নিয়তি, এখান থেকে যেটা বোঝানো হয়েছে নিয়তি, তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, ঘুরে ফিরে যেভাবে। না হলে দেখো, পাতালপুরি থেকে কেউ পৃথিবীতে আসে না, সে তাকে নিয়ে আসতে পারলো, অথচ অথচ শেষমেশ এসে হারিয়ে ফেললো। ভাগ্যে যা আছে তাই হবে, এটাই বোঝানো হয়েছে এই কবিতার, মানে এই মানে গল্পে। ওকে, তাহলে এইবার আসো আমরা আমরা কি করব, আমরা তাহলে পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তী আলোচনায় কি আছে? পরবর্তী আলোচনায় যেটা আছে আমাদের, সেটা হলো আমাদের সেন্টেন্স কানেক্টর। আমাদের কত মিনিট হয়েছে দেখি আমরা। আমাদের 1 ঘন্টার একটু বেশি হয়েছে। আচ্ছা দেখো, সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড না, যেটা আমরা বলি। ওকে, তোমরা পেজ নাম্বার বের করো হলো কত, আমি বলি একটু। তোমরা বের তোমরা বের করো পেজ নাম্বার 9। পেজ নম্বর 9। ওকে, পেজ 9 এর এটা হলো 1 নম্বর আলোচনা। আচ্ছা দেখো, পেজ নং 9 এর 1 নম্বর আলোচনাটা আমরা একটু দেখি। 1 নম্বর আলোচনায় আমাদের দেখো প্রথমে কি বলা হয়েছে। ডাউরি ইজ এ সোশ্যাল কার্স। ডাউরি হলো যৌতুক। যৌতুকটা, ডাউরি মানে কি যৌতুক। যৌতুক হলো একটা সামাজিক ব্যাধি, অভিশাপ আর কি। কার্স মানে অভিশাপ। দিস সিস্টেম প্রিভেলস, প্রিভেলস মানে টিকে আছে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে এই সিস্টেমটা কি আছে, টিকে আছে। দেয়ার ইজ নো রিটেন স্টেটমেন্ট অ্যাবাউট দিস সিস্টেম। এই সিস্টেমের কোনো লিখিত মানে বক্তব্য নাই। সিস্টেমটা চলে আসছে আমাদের আমাদের এখানে, কিন্তু সিস্টেমের কি নাই বলো, কোনো রিটেন ডকুমেন্ট নাই। একটা সিস্টেম যদি চলে অনেকদিন ধরে, তার একটা লিখিত কিছু থাকবে না? তো বলছে কি, এটা অনেকদিন ধরে চলে আসা বা টিকে গেছে, প্রিভেল মানে টিকে থাকা একটা সিস্টেম আমাদের সমাজে, কিন্তু এর কোনো লিখিত দলিলপত্র নাই যে এই সিস্টেমটা কেমনে চলবে, এটা কোনো লিখিত নাই। তাহলে এখানে আমরা বলতে পারি কি, যে হাউভার বা বাট আমরা এখানে ব্যবহার করতে পারি। হাউভার বা বাট দ্বারা আমরা মূলত কি বোঝাই, অর্থ বোঝাই। মানে একটা সিস্টেম আছে কিন্তু তার লিখিত কি নাই, কোনো দলিল নাই। তাহলে আমি এখানে দিতে পারি হাউভার, অথবা যেটা আমি দিতে পারি বাট। there is no written statement about this system. আচ্ছা, এরপরে দেখো, ড্যাশ ইট ইজ অ্যাভেলেবল ইন আওয়ার সোসাইটি। তবুও এটা আমাদের সমাজে টিকে আছে। এটার কোনো লিখিত কোনো কিছু নাই, তারপরেও আমাদের এখানে টিকে আছে। এই যে তবুও টিকে আছে, তারপরেও টিকে আছে, এমন বোঝাতে আমরা ব্যবহার করি স্টিল অথবা ইয়েট। স্টিল মানে এখনো, ইয়েট মানে তবুও। ওকে, তবুও এটা আমাদের সমাজে কি আছে বলো, আমাদের সমাজে টিকে আছে। ড্যাশ ইট ইজ এ ট্র্যাডিশন দ্যাট এক্সপোজেস আওয়ার ন্যারো মেন্টালিটি। দেখো এবার ট্র্যাডিশনটাকে কি করছে, ব্যাখ্যা করছে, তাই না? কোনো কিছুকে ব্যাখ্যা করতে, এতক্ষণ তো ট্র্যাডিশন ট্র্যাডিশন করলো, এখন ট্র্যাডিশনটাকে কি করছে, একটু ব্যাখ্যা করছে। এটা হলো আমাদের ন্যারো মেন্টালিটির একটা বহিঃপ্রকাশ। কোনো কিছুকে ব্যাখ্যা করতে আমরা ইনফ্যাক্ট কথাটা ব্যবহার করি, ইনফ্যাক্ট। ওকে, আচ্ছা এরপরে বলছে ড্যাশ ইট ইজ অ্যান ইনহিউম্যান টর্চার ফর বোথ দ্য ব্রাইডস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস। বোথ দ্য ব্রাইডস অ্যান্ড দেয়ার গার্ডিয়ান। দেখো প্রথমে বলছে এটা আমাদের মেন্টাল একটা ন্যারো বা সংকীর্ণতা, মানসিক সংকীর্ণতা। আর তারপরে বলছে এটা কনে পক্ষের জন্য একটা টর্চার। তাহলে দ্বিতীয় কোনো কথা বলছে না। আমরা জানি একটা কথা বলার পরে দ্বিতীয় কোনো কথায় চলে গেলে আরেকটা উদাহরণ দিলে, একটা উদাহরণের পরে আরো একটা উদাহরণ যদি দেয়, তাহলে আমরা ব্যবহার করি বিসাইডস বা মোরওভার। আমরা এখানে ব্যবহার করব বিসাইডস বা মোরওভার। ওকে, প্রথমে কি বলছে, এটা ন্যারো মেন্টালিটি, পরে কি বলছে, এটা কোন পক্ষের জন্য একটা মানে টর্চার। ওকে, ড্যাশ দ্য ব্রাইডাল গার্ডিয়ানস হ্যাভ টু সাফার এ লট টু মিট আপ দ্য ডিমান্ড অফ দ্য ব্রাইডগ্রুম। তো বলছে কেন তাদেরকে আপনি টর্চার বলবেন, টর্চার বলবেন কেন তাদেরকে আপনি, কারণ বিকজ, অপশন ইতে হলো বিকজ, কারণ দ্য ব্রাইডাল গার্ডিয়ান হ্যাভ টু সাফার, তাদেরকে ভুগতে হয় এ লট, অনেক, টু মিট আপ দ্য ডিমান্ড অফ দ্য ব্রাইডগ্রুম। কোনে পক্ষে, ব্রাইডগ্রুম মানে বরপক্ষ, বরপক্ষের দাবি মেটাতে গিয়ে তাদেরকে অনেক বেশি কিসে পড়তে হয় বলো, অনেক বেশি তাদেরকে ভুগতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয় অনেককে। এই জন্য এটাকে বলছে তোমার, এটা তাদের প্রতি একটা টর্চার। ওকে, আচ্ছা এরপর দেখো, ড্যাশ দ্য ব্রাইডস আর টু
undergo mental and even physical torture in their loss house। বলছে কি, যৌতুক দেয়ার সময় তো তারা কষ্ট ভোগ করে, এমনকি যৌতুক পরেও যখন দেয়, মানে মানে যখন তারা শ্বশুর বাড়িতে চলে যায় তখনও তাদেরকে টর্চার করা হয়, তখনও তাদেরকে কি করা হয়, টর্চার করা হয়। এখানে আমরা দিতে পারি যেটা বিসাইডস বা মোরওভারের। আমি যদি উপরে প্রথমটা বিসাইডস রাখি তাহলে আমি এবার দিব মোরওভার, আর প্রথমবার যদি আমি মোরওভার রাখি তাহলে আমি এবার দিব কি, বিসাইডস। ওকে, প্রথমে কি বলছে, প্রথম দেখো মিলে কেমনে, মোরওভার কেমনে মিলে। প্রথমে বলছে তারা যৌতুক দেওয়ার সময় কষ্ট ভোগ করে, এছাড়াও যখন তারা শ্বশুর বাড়িতে চলে যায়, এই যে ইনলস মানে কি, শ্বশুর বাড়ি না, ইনলস হাউস মানে শ্বশুর বাড়ি, যখন শ্বশুর বাড়িতে চলে যায় তখনও তাদেরকে কি করতে হয়, কষ্ট সহ্য করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপরে বলছে যে ওই যে তারা যদি আনএবল টু পে দ্য ডাউরি, যখন ডাউরি দিতে তারা মানে অসমর্থ হয়, তখন তাদেরকে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে নির্যাতন করা হয়। ড্যাশ দিস সোশ্যাল কার্ডস মাস্ট বি রিমুভড। এই যে এতক্ষণ ধরে আমরা কি এর অনেক বদনাম করলাম না, এটা অনেক ক্ষতিকর না, তাহলে কি করতে হবে, এটাকে, এটা হলো ফলাফল, এই আলোচনার একটা ফলাফল। ফলাফলটা কি, এই সিস্টেমটাকে আমাদের সমাজ থেকে রিমুভ করতে হবে, তাই না? তাহলে এখানে আমি ব্যবহার করতে পারি সো। সো দিস সোশ্যাল কার্স মাস্ট বি রিমুভ, তাই এই সোশ্যাল অভিশাপটা আমাদের কি করতে হবে, অবশ্যই রিমুভ করতে হবে। কি হলো, এই যে রিমুভ করতে হবে। ড্যাশ লস এগেইনস্ট ডাউরি শুড বি এনফোর্সড স্ট্রিক্টলি। প্রথম কথা হলো আমাদের সমাজ থেকে রিমুভ করতে হবে, তাই না? আর এই জন্য কি করতে হবে বলো, এই জন্য আমাদের আইনটাকে কঠোরভাবে পালন করতে হবে। আইনটাকে কি করতে হবে, কঠোরভাবে পালন করতে হবে, মানে প্রয়োগ করতে হবে। আমরা এখানে ফর দিস দিতে পারি, ফর দিস, এই জন্য যেটা করতে হবে, আমি এটাকে বন্ধ করতে চাইলে কি করতে হবে, এই কাজটা করতে হবে, ফর দিস দিতে পারি। তোমাদের লেকচার শিটে দেখো দেওয়া আছে এট দ্য সেম টাইম, এটাও আনসার সঠিক, এট দ্য সেম টাইম, এইটাও আনসার সঠিক। ওকে, তবে ফর দিস দিতে পারো, ফর দিস এই জন্য আইনগুলোকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে, কারণ আইনে কিন্তু যৌতুক নেওয়া দেওয়া নিষেধ, তাই না? ড্যাশ ফিমেল এডুকেশন শুড বি এনশিওর্ড and empowerment and employment opportunities have to be created। বলছে নারীদের শিক্ষা বাড়াতে হবে এবং কর্মসংস্থান বাড়াতে হবে। তাহলে প্রথমে কি বলছে, আইনকে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। তারপর নতুন একটা কথা বললো না, আরেকটা কথা বললো না, তাহলে আরো একটা কথা বলতে গেলে আমরা কি ব্যবহার করি, বিসাইডস। তো আগে আমরা একবার বিসাইডস বা মোরওভার আমরা ব্যবহার করছি, তাই না? তাহলে আমরা এখন দিব অ্যাডিশনালি, আমরা দিতে পারি এছাড়াও। মোরওভারের সাথে, বিসাইডস এর সাথে আরো তুমি যেটা দিতে পারো সেটা হলো কি, ইন অ্যাডিশন। ওকে, আমি এখানে কি দিতে পারি, ইন অ্যাডিশন। সেম অর্থ কিন্তু, সেম অর্থ। ওখানে আমি মোরওভার দিলাম একবার, বিসাইডস দিলাম একবার, তাহলে এবার আমি মোরওভারও দিব না, বিসাইডসও দিব না, আমি রিপিটেশন মানে যাতে না হয়, একই জিনিস যাতে বারবার না আসে, এই জন্য আমি কি করব, আমি ইন অ্যাডিশন দিব। ওকে, আচ্ছা, এখানে তোমরা দেখো তোমাদের লেকচার শিটে মোরওভার দিয়েছে। ওকে, তাহলে আমি কি তিনটা জায়গায় কি আমি মোরওভার দিব, না, আমি এক একটা জায়গায় এক একটা দিব, সেম মিনিং তাদের। তাহলে ইন অ্যাডিশন ফিমেল এডুকেশন শুড বি এনশিওর্ড and more employment opportunities have to be created dash public awareness should be increased। এখানে সুন্দর একটা কানেক্টর আমরা ব্যবহার করতে পারি, এটা হলো অ্যাবাভ অল। অ্যাবাভ অল, তুমি সবকিছুই করলা, আইনের প্রয়োগ করলা, তুমি আমাদের কি বলে নারীদের শিক্ষিত করলা, সবকিছুই করলা, কিন্তু তুমি জনগণকে সচেতনই করলা না, তাহলে কিন্তু কাজ হবে না। তো সর্বোপরি অ্যাবাভ অল মানে কি, অ্যাবাভ অল মানে সর্বোপরি, সবকিছুর উপরে, সর্বোপরি। ওকে, সর্বোপরি, সর্বোপরি আমরা জনগণকে সচেতন করব। তুমি এখানে সর্বোপরি না বলে ফাইনালি কথাটাও ব্যবহার করতে পারো, তবে ফাইনালিটা খুব বেশি সুন্দর আমার কাছে মনে হয় না। একটা কানেক্টর বারবার ইউজ করা যাবে, সালসাবিলা মিতে একটা প্রশ্ন করছে একটা কানেক্টর বারবার ব্যবহার করা যাবে কিনা। আমি তোমাদেরকে বলি, একটা কানেক্টর তুমি কেন বারবার ব্যবহার করবা, যদি ওই কানেক্টরের সাথে মিল রেখে কোনো ওয়ার্ড থাকে, যেমন ধরো বিসাইডস আছে, এর সাথে মিল রেখে আছে মোরওভার, মোরওভার এর সাথে মিল রেখে আছে ইন অ্যাডিশন, তাইলে তুমি সব জায়গায় তুমি যদি বিসাইডসই ব্যবহার করো, তাহলে তোমার ভাষা জ্ঞান কি কম মনে হবে টিচারের কাছে নাকি বেশি মনে হবে? তুমি সব জায়গায় মোরওভার দিছো, সব জায়গায় বিসাইড দিছো, তাহলে টিচার মনে করবে এই লোক মনে হয় আর নতুন কোনো ওয়ার্ড জানে না।
তাই তুমি চেষ্টা করবা একই রকম ওয়ার্ড যদি ব্যবহার করতে হয় তাহলে আমি কি করব, ওই একই ওয়ার্ড ব্যবহার করব না, ওর কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব। যেমন এই যে সো, একটা জায়গায় তুমি সুতরাং বোঝাতে সো ব্যবহার করলা, আবার তুমি দেয়ারফর ব্যবহার করো, আবার তুমি অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করো, তারপরে তুমি কনসিকুয়েন্টলি ব্যবহার করো, সবগুলোর সেম মিনিং। আমি একটা ওয়ার্ড বারবার দিব না। ওকে, আচ্ছা এবার আসি আমরা কোথায়, এবার আসি আমরা 2 নম্বরে। আচ্ছা আমাদের কি ব্রেক দরকার আছে? আমাদের কি ব্রেক দরকার আছে নাকি আমরা আরেকটু পড়ায় ক্লাসটা শেষ করে দেব 2 ঘন্টায়? কত হয়েছে? 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট হয়েছে। আমরা কি ব্রেক নিব নাকি আমরা, হ্যাঁ মোরওভার দিলে হবে, তবে আমি আগে ব্যবহার করছি এই জন্য আমি দিব না। আমরা কি ব্রেক নিব একবার নাকি আমরা আর 10 মিনিট 15 মিনিট পরে আমরা ক্লাসটা শেষ করব, বলো? তোমরা আমাকে একটু কমেন্ট করো, ব্রেক দিব নাকি আর 10-15 মিনিট পরে ক্লাস শেষ করব? আচ্ছা কয়েকজন বলতেছে, অধিকাংশই বলতেছে না, সবাই বলতেছে 10 মিনিট মানে পড়ায় শেষ করে দিব। ওকে ঠিক আছে, তাহলে আমি 10-15 মিনিট বাকিটুকু পড়িয়ে শেষ করে দিচ্ছি। ওকে, আচ্ছা আমাদের লেকচারের বাকি অংশটা থাকবে, সেটা কোথায় থাকবে বলো? সেটা থাকবে হলো আমাদের এই লেকচারের বাকি অংশ, সেটা হলো আমাদের কি বলে ন্যারেশন, না ন্যারেটিভ স্টাইল চেঞ্জিং, সেটা আমরা আগামী ক্লাসে করব। আজকে আমাদের আর 2টা মাত্র আছে, আমাদের কি আছে বলো 2টা, এই যে আমাদের এটার নাম কি, আমাদের 2টা আছে হলো কানেক্টর, আমরা 2টা কানেক্টর শেষ করি, শেষ করে আমরা আজকের মতো বিদায় নিব। ইউসুফ আর 10টা মিনিট ওয়েট করো, ব্রেক লাগবে না আজকে। আচ্ছা দেখো, ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ হলো একটা সামাজিক জীব। মানুষ হলো কি বলো, একটা সামাজিক জীব। ড্যাশ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না। তাহলে দেখো প্রথমে বলছে মানুষ সামাজিক জীব, যেহেতু মানুষ সামাজিক জীব তাই মানুষ কি করতে পারে না, একা থাকতে পারে না। তাহলে আমি এখানে কি দিব, সো দিব। যেহেতু মানুষ সামাজিক জীব সো সে একা থাকতে পারে না। ড্যাশ ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম দ্য টাইম ইমেমোরিয়াল। দেখো প্রথমে এই কথাটার সাথে এই কথাটার মিল দেখো, এই 2টা কথার মিল দেখো। এখানে বলছে মানুষ একা থাকতে পারে না, তারপরে জিনিসটাকে আরো ব্যাখ্যা করে দিছে যে মানুষ একা থাকতে পারে না, একতাবদ্ধ হয়ে থাকে একেবারে তাদের মানে কোথা শুরু থেকে, তাদের মানে টাইম ইমমেমোরিয়াল মানে স্মরণাতীত কাল থেকে। মানে তুমি যত দিনের ইতিহাস মনে করতে পারো, বা মানুষ যতদিন পর্যন্ত ইতিহাস পেয়েছে মানুষের, সেই ততদিন থেকেই মানুষ কি করতে পারে না, একা থাকতে পারে না। তাহলে প্রথম কথার ব্যাখ্যা হিসেবে যদি দ্বিতীয় কথা হয় তাহলে আমরা ইনফ্যাক্ট ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি, ইনফ্যাক্ট। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, অপশন বি তে, আমরা অপশন বি তে বলবো ইনফ্যাক্ট। এইবার আসো তারপরে, লিভিং ইন সোসাইটি, সমাজে থাকা ইজ নট অ্যান ইজি টাস্ক, সমাজে থাকা খুব সহজ কাজ নয়। ইফ উই ওয়ান্ট টু লিভ ইন এ সোসাইটি, আমরা যদি সমাজে বসবাস করতে চাই, উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস, আমাদের কিছু নীতিমালা মেনে চলতে হবে, আমাদের কিছু নীতিমালা মেনে চলতে হবে। রিটেন ম্যানুয়াল নিয়ে কিছু বলেন, কিভাবে কি পড়বো বুঝতে পারছি না। ওকে, আমি নেক্সট ক্লাসে রিটেন ম্যানুয়াল নিয়ে তাহলে বলবো। ওকে, আচ্ছা দেখো, ড্যাশ উই হ্যাভ টু বি কোঅপারেটিভ। দেখো আমাদের একটু আগে কি বলছিল, কিছু নীতিমালা আমাদেরকে মানতে হবে, তাই না? তাহলে প্রথম নীতিমালার প্রথম নীতিটা কি, আমাদেরকে কোঅপারেটিভ হতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্টলি কথাটা ব্যবহার করতে পারি, ফার্স্টলি, FIRSTLY, ফার্স্টলি। প্রথমত আমাদের কি করতে হবে, কোঅপারেটিভ হতে হবে, তাই না? দেখো, ড্যাশ উই মাস্ট হেল্প আদার্স হোয়েন দে নিড ইট। প্রথমে দেখো এখানে বলছে কোঅপারেটিভ হতে হবে, আর এই কথাটাকে এখানে ব্যাখ্যা করছে, এই কথাটাকে কি করছে এখানে ব্যাখ্যা করছে, যে আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। কোঅপারেটিভ হওয়া মানে কি, একে অপরকে সাহায্য করা না? তাহলে প্রথম বাক্যটাকে দ্বিতীয় বাক্যে যদি ব্যাখ্যা করে তাহলে আমাকে কি করতে হয়, আমরা ইনফ্যাক্ট ব্যবহার করি না, কিন্তু আমি তো একবার ইনফ্যাক্ট ব্যবহার করছি, আমি ইনফ্যাক্ট ব্যবহার করছি না, আমি এবার আর কি ব্যবহার করব না, ইনফ্যাক্ট ব্যবহার করব না। ইনফ্যাক্টের মতো আরো অনেক ওয়ার্ড আছে, সেগুলো ব্যবহার করব। সেগুলো কি, ইনফ্যাক্টের মতো ওয়ার্ড হতে পারে, আমি এখানে লিখে দিচ্ছি, ইনফ্যাক্টের মতো কি কি ওয়ার্ড হতে পারে। ইনফ্যাক্টের মতো ওয়ার্ড হতে পারে ইনডিড, একত্রেই হবে ইনডিড, ভুল হচ্ছে, ইনডিড হতে পারে। তারপরে আমি দিতে পারি আর কি দিতে পারি, অন দ্য আদার ওয়ার্ড, অন দ্য আদার ওয়ার্ডস,
অন্য কথায় বলতে গেলে, অন দ্য আদার হ্যান্ডও বলতে পারি আমরা, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে মানে একই কথা, আবার আমি ভিন্নভাবে বলছি। তারপরে তুমি আরো দিতে পারো অ্যাকচুয়ালি, আরো কি দিতে পারো অ্যাকচুয়ালি। তো এর মধ্যে থেকে আমি একটা দিব, এর মধ্যে আমি কি দিব, একটা দিব। তোমাদের লেকচার শিটে দেখো এই আনসারটা দিয়ে দিছে, এই আনসারটা দিয়ে দিছে, আমিও দিয়ে দিলাম। তাহলে আমার এখনো কিন্তু ইনডিড আর অ্যাকচুয়ালি বাকি রয়েছে, আমার যদি এরপরে আরো লাগে আমি কিন্তু ইনডিড অ্যাকচুয়ালি এই টাইপের দিতে পারবো, তাই না? ওকে, আমি অন দ্য আদার ওয়ার্ডস দিলাম। এবার আসো, ড্যাশ উই হ্যাভ টু বি কেয়ারফুল নট টু হার্ট আদার্স বাই আওয়ার ওয়ার্ডস অর অ্যাক্টিভিটি। আমাদের কাজ অথবা কথা দ্বারা অন্য কাউকে আমরা আক্রান্ত করব না। তাহলে প্রথম কথা বলছিল সহযোগিতা করব, দ্বিতীয় কথা কি, অন্যর প্রতি আমরা সতর্ক থাকবো বা অন্যকে আক্রান্ত করব না, আঘাত করব না আমাদের কথা বা কাজ দ্বারা। তাহলে এটা কি দ্বিতীয় কোনো কথা না? তুমি চাইলে এখানে সেকেন্ডলি বলতে পারো, তুমি চাইলে এখানে কি বলতে পারো, সেকেন্ডলি বলতে পারো। তুমি চাইলে এখানে বিসাইডসও বলতে পারো, কারণ একটা উদাহরণের পরে আরেকটা উদাহরণ দিতে আমরা কি দেই, বিসাইডস ব্যবহার করি না? তো তুমি চাইলে সেকেন্ডলি বলতে পারো, তুমি চাইলে বিসাইডসও বলতে পারো। এবার আসো, ড্যাশ উই মাস্ট কন্ট্রোল আওয়ার ইমোশনস অ্যান্ড বিহেভ ওয়েল উইথ আদার্স। দেখো আগে যে বাক্যটা আমরা বললাম যে অন্যকে আমাদের কথা কাজ দ্বারা আঘাত করব না, সেই কথাটাই না এখানে ব্যাখ্যা করে দিছে যে উই মাস্ট কন্ট্রোল আওয়ার ইমোশনস অ্যান্ড বিহেভ ওয়েল উইথ আদার্স। ওই আগের কথাটা এখানে কি করছে, ব্যাখ্যা করছে। তাহলে আগের কথা ব্যাখ্যা করলে, আগের কথা ব্যাখ্যা করলে আমরা কি দিতে পারি, আমরা কি দেই, আমরা দেই ইনডিড বা অ্যাকচুয়ালি। তুমি এখানে দিতে পারো অ্যাকচুয়ালি। তুমি এখানে কি ব্যবহার করতে পারো, অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারো। আচ্ছা লেখাটা এখানে মুশকিলটা হলো কি, রাইটিং ট্যাব দিয়ে লিখলে সহজে মোছা যায় না। অ্যাকচুয়ালি ওকে, তোমাদের আনসারে দেখো দেওয়া আছে সো, সো দিলেও প্রবলেম নাই, তবে আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে অ্যাকচুয়ালি, সো দিলে প্রবলেম নাই। এবার আসো জি নাম্বার, ড্যাশ উই শুড নট থিঙ্ক অ্যান্ড লিভ অনলি ফর আস। শুধু আমাদেরকে নিয়ে ভাবলে হবে না, তাহলে এটা কি তৃতীয় গুণ না, তৃতীয় কথা না? তাহলে আমি একবার বিসাইড দিছি, আমি এবার মোরওভার দিব, আমি এবার কি দিব, মোরওভার দিব। ওকে, মোরওভার। তোমাদের আনসারে দিছে এট দ্য সেম টাইম, 100% হবে, নো প্রবলেম, 100% হবে এট দ্য সেম টাইম, একই সময়, মোরওভার। এছাড়াও হতে পারে, দুইটাই হতে পারে, নো প্রবলেম। উই শুড নট থিঙ্ক অ্যান্ড লিভ অনলি ফর আস, আমাদের শুধু একার জন্য বাঁচা যাবে না। উই শুড অলওয়েজ ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, সমাজের জন্য আমাদের কাজ করতে হবে। এখানেও দেখে একই কথা না, আগের লাইনকে ব্যাখ্যা করছে না? তাহলে আগের লাইনকে ব্যাখ্যা করলে আমরা কি দিব, এখানে ইনডিড দিব না? আমি এবার দিব কি, ইনডিড, অথবা আমি দিতে পারি ইনফ্যাক্ট। ও ইনফ্যাক্ট একবার দিছি আমরা, আমরা একবার ইনফ্যাক্ট ব্যবহার করছি তাই না? হ্যাঁ ব্যবহার করছি, তাহলে আমি দিব না। এখানে দিছে কি, এখানে দিছে মোরওভার, মোরওভারটা আমার কাছে এখানে খুব একটা পছন্দ হয়নি, তুমি ইনডিড দিতে পারো এখানে, কারণ আগের কথাকে ব্যাখ্যা করছে। তাহলে দেখো আগের কথাকে ব্যাখ্যা করছে চারটা জায়গায়। প্রথম জায়গাটাতে আমরা কি দিছি, ইনফ্যাক্ট। দ্বিতীয় জায়গায় যে অপশন বি, এখানে কি দিছি আমরা, অন দা আদার ওয়ার্ডস। তৃতীয় জায়গা এফ এ আমরা কি দিছি, অ্যাকচুয়ালি। চতুর্থ জায়গা এইচ এ আমরা কি দিছি, ইনডিড। একই রকম স্ট্রাকচার কিন্তু সব জায়গায়, তাই না? কিন্তু আমরা এক ওয়ার্ড ব্যবহার করি নাই, আমরা ভিন্ন ভিন্ন ওয়ার্ড ব্যবহার করেছি। ওকে, এবার আসো আই নাম্বার, ড্যাশ উই শুড স্যাক্রিফাইস আওয়ার লাইভস ফর আদার্স, আমাদের অন্যদের জন্য আমাদের জীবন কি করতে হবে। আচ্ছা এটাই তো আমি বললাম একটু আগে, অন্যদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। এইচ নাম্বার আমরা কি বলছি, ইনডিড বলছি না? হ্যাঁ ইনডিডই তো হবে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আই নাম্বারে হলো আমি কি দিব, আই নাম্বারে দিব আমি উই শুড স্যাক্রিফাইস আওয়ার লাইভস ফর আদার্স, অন্যদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। এখানে আমি মোরওভার দিব। এখানে তোমাদের আনসারে মোরওভার দেওয়া আছে, এটা কারেক্ট, এটা কারেক্ট। স্যার আপনি আনসার 1 এর গুলো বলতেছেন। আচ্ছা এখানে মোরওভার দেওয়া যায়, ওকে। অথবা তোমাদের আনসারে এখানে দিছে রেদার, হ্যাঁ ঠিক আছে, আমি একটু ভুল করছিলাম আগে, আমি 1 নাম্বার আনসারটা তোমাদের বলে ফেলছিলাম যে তোমাদের লেকচারে ওইটা আছে, এই জন্যই তো বলি মিলে না কেন, এতগুলো মিলবে না কেন। আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, আমরা এখানে মোরওভার দিতে পারি অথবা রেদার দিতে পারি। তবে রেদারটা এখানে দেখো আনসারটা তোমাদের এইচ নাম্বার, আই নাম্বারে রেদার দিছে। আচ্ছা ওখানে রেদার থাকুক, এখানে আমরা দিতে পারি হলো, এখানে তোমাদের আনসারটা সো দিছে লেকচার শিটে, সোটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি আসলে,
সো আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই, কারণ সো হলো একটা কাজের ফলাফল প্রকাশ করে, আমার আগের কাজের কোনো ফলাফল না। আমরা দেখো অন্যের জন্য ভাববো, অন্যের জন্য কাজ করব, অন্যের জন্য জীবন উৎসর্গ করব, তো এটা তো ধারাবাহিকভাবে বর্ণনা হচ্ছে, এটা আগের দুটো কাজের ফলাফল না। অন্যের জন্য কাজ করা মানেই জীবনটা উৎসর্গ করা না। আমরা এইভাবে বলতে পারি, যেমন ধরো আমি তোমাকে টাকা দেব, আমি তোমাকে পয়সা, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে শারীরিকভাবে শ্রম দিয়ে সাহায্য করব, তাই না? এগুলো কি, এগুলো কি কোনোটা কোনোটা ফলাফল? ফলাফল না, তাই না? এগুলো এক একটা করে বর্ণনা। তো প্রথমে বলছে তুমি কি বলে তাদের জন্য আমরা তাদের লাইফ কি বলে তাদের জন্য আমরা চিন্তা করব, তাদের জন্য আমরা কাজ করব, তাদের জন্য আমরা প্রয়োজন হলে জীবন উৎসর্গও করব। আমি এখানে তাহলে দিতে পারি ওই যে মোরওভার টাইপের কিছু একটা, আমি এখানে দিতে পারি মোরওভার বা বিসাইডস, আমি এখানে দিতে পারি মোরওভার বিসাইডস, কিন্তু আমি একবার বিসাইড দিয়েছি, আমি এবার দিব না। ড্যাশ স্যাক্রিফাইসিং আওয়ার লাইফস ফর আদার্স ক্যান মেক আস ইমমর্টাল। এখানে তুমি দিতে পারো দাস, তুমি দাস দিতে পারো। তোমাদের এখানে মনে হয় আনসার দিছে ইনফ্যাক্ট, আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে দাস। ইনফ্যাক্ট দিলে হবে, ইনফ্যাক্ট দিলে হবে, তবে আমার কাছে মনে হয়েছে দাস। দাস মানে কি জানো? দাসের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের লেকচার শিটে দেখো। দাসের ব্যবহারটা হলো এরকম যে কোনো একটা প্রক্রিয়া কিভাবে ঘটে, কোন একটা কাজ কিভাবে ঘটে, এটা বোঝানোর জন্য আমরা দাস ব্যবহার করি। দাস এর বাংলা হলো এভাবে। দাসের বাংলা কি বলো? এভাবে। দেখো কথাটা কত সুন্দর মিলে। এভাবে জীবন উৎসর্গ করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা অমর হতে পারি। এভাবে জীবন উৎসর্গ করার মাধ্যমে আমরা কি হতে পারি? অমর হতে পারি। তাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার মনে হচ্ছে দাস। তুমি চাইলে ইনফ্যাক্ট দিতে পারো, আমার আপত্তি নেই, তবে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হলো দাস। একজন বলছে বস্তুত, হ্যাঁ দাসের অর্থ বস্তুত হয়, তবে আমরা কানেক্টর হিসেবে আমরা দাস দ্বারা বোঝাই হলো এভাবে। এভাবে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, তাহলে এই আনসারটা গেল। এবার আমরা চলে আসি আমাদের লাস্ট ওয়ান। লাস্ট ওয়ানে কি বলছে দেখো, লাস্ট ওয়ানটা খুবই ইজি। লাস্ট ওয়ানে বলছে স্মোকিং ইন পাবলিক প্লেস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানুষের সামনে পাবলিকলি স্মোকিং করা বা ধূমপান করা খুবই প্রহিবিটেড। কোথায়? ইন সাম এশিয়াস কান্ট্রিজ, এশিয়ান কান্ট্রিজ, কিছু এশিয়ার দেশে এটা করা কি বলো? নিষেধ। তারপরে বলছে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার হ্যাজ মেড এ ব্যান অন স্মোকিং ইন পাবলিক প্লেস। দেখো আগের কথার সাথে এটাকে একটা সিমিলার না? বলছে এশিয়ার কিছু দেশে, আমাদের এশিয়ার কিছু দেশে এটা ব্যান করা হয়েছে, যেমনটা বাংলাদেশেও করা হয়েছে। এমনটাই তো হয়, তাই না? আগের কথাটির একটা উদাহরণ দিয়ে দিলাম। আমরা এরকম ভাবে বলতে আমরা সিমিলারলি কথাটা ব্যবহার করতে পারি। তোমাদের আনসারও সিমিলারলি দিয়েছে, তবে তুমি যদি চাও তাহলে তুমি আরেকটা ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারো, সেটা হলো সাচ অ্যাজ। সাচ অ্যাজ উদাহরণ। এশিয়ার অনেক দেশে পাবলিকলি এটা প্রহিবিটেড, যেমনটা বাংলাদেশে, যেমন বাংলাদেশে প্রহিবিট করছে, উদাহরণ দেওয়া হচ্ছে, তাই না? তাহলে উদাহরণ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? সাচ অ্যাজ, অথবা ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল আমরা ব্যবহার করতে পারি। ওকে, এইবার আসো, তারপর আমরা দেখি ড্যাশ স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। তোমাদের আনসার দিছে হলো, এটা কি দিছে? এট দ্য সেম টাইম। এটা তো 3 নাম্বার না? 3 নাম্বার কিন্তু এটা 3 নাম্বার না? হ্যাঁ 3 নাম্বার। এটা সি নাম্বারে আনসার দিছে, সি নাম্বার না, বি নাম্বার না, বি নাম্বারে আনসার দিছে ইনফ্যাক্ট। হ্যাঁ ইনফ্যাক্ট দেওয়া যায়, ইনফ্যাক্ট দেওয়া যায়। ইনফ্যাক্ট মানে বস্তুত। আমি এখানে বিকজ দিতে চাইছিলাম, আমি এখানে বিকজ দিতে চাইছিলাম, কারণ ব্যান করার কারণটা কিন্তু পরে বলা হয়েছে। সো তুমি বিকজও দিতে পারো, ইনফ্যাক্টও দিতে পারো। দেখো ব্যান করছে বাংলাদেশ সরকার, তার কারণটা বলছে না? কারণ হলো কি? কারণ স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, লাইফ এন্ড এনভায়রনমেন্ট। তাহলে তুমি বিকজও দিতে পারো, ইনফ্যাক্টও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এরপর বলছে ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস হ্যাবিট। এটা অনেক মানে ভয়ঙ্কর বা তোমার খারাপ একটা গুণ। এটা অনেক খারাপ একটা গুণ। এখানে তুমি কি ব্যবহার করতে পারো দেখো, এখানে তোমাদের আনসারে দিছে এট দ্য সেম টাইম, একই সাথে। এট দ্য সেম টাইম, একই সাথে। তুমি এট দ্য সেম টাইমের বদলে এখানে সো ব্যবহার করতে পারো। কেন তুমি সো ব্যবহার করতে পারো? দেখো আগের কারণটা, এই কথাটা কিন্তু আগের একটা কথার ফলাফল। কেন? আগে বলছে স্মোকিং আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই এই অভ্যাস যার আছে, এই অভ্যাসটা খুব মারাত্মক তার জন্য। যেহেতু এটা ক্ষতিকর, তাই ওই অভ্যাসটাও কি বলো? মারাত্মক বা ডেঞ্জারাস। তোমরা এট দ্য সেম টাইমও দিতে পারো, এট দ্য সেম টাইম হবে, এট দ্য সেম টাইমও দিতে পারো, সো দিতে পারো। ওকে, এবার আসো,
ড্যাশ কজ ফ্যাটাল ডিজিজ। এখন আমার এখানে বিকজ দিতেই হবে, এটা ছাড়া আমার কোনো উপায় নাই। কেন উপায় নাই? তুমি এতগুলো কথা বললা এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা একটা ডেঞ্জারাস হ্যাবিট, কেন তুমি এই কথাটা বলতেছো? স্পেসিফিক কারণটা কিন্তু এখন বলে দিয়েছে। বিকজ, কারণ ইট ক্যান কজ ফ্যাটাল ডিজিজ, এটা মারাত্মক রোগ তৈরি করতে পারে, কারণ হতে পারে, যেমন ব্রোঙ্কাইটিস, ক্যান্সার, টিউবারক্লোসিস, হাই ব্লাড প্রেশার, কিডনি অ্যান্ড হার্ট ডিজিজ। কিডনি অ্যান্ড কি বলো? হার্ট ডিজিজ। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, সেই কথাটা হলো, তোমরা অনেক সময় মনে হয় সিনেমা দেখছো, সিনেমায় দেখবা, বাংলা সিনেমায় বিশেষ করে, মানে ভারতীয় বাংলা সিনেমায় শুরুতে বলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এটা বাংলায় লেখে। আমি একদিন হঠাৎ, মানে ইংরেজিতে লেখে বাংলা সিনেমায়, আমি একদিন হঠাৎ করে দেখি এটা লিখছে, এটার পরে বাংলা অনুবাদ করছে। বাংলা অনুবাদটা কেমন ছিল জানো? বাংলা অনুবাদটা করছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি কর্কট রোগের কারণ। এটি কি রোগের কারণ? কর্কট রোগের কারণ। তো আমি না আর বুঝি না কর্কট রোগ মানে কি। ধূমপান করলে কর্কট রোগ হয় কে বলছে? আমি তো জানি ক্যান্সার হয়। তো আমি তো অবাক হয়ে গেছি। তো পরে যা জানলাম আমি, সেটা আমার জানার পরে আমার হাসি পাইছে। সেটা হলো কি, পরে আমার মাথায় আসলো যে কর্কট মানে হলো ক্যান্সার। ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, যারা ভূগোল পড়ছে তারা জানো, ট্রপিক অফ ক্যান্সার আছে না? ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার কি বলো? তার বাংলা হলো কর্কটক্রান্তি রেখা। ওই ক্যান্সার থেকে তারা অনুবাদ করছে কর্কট। এটা ক্যান্সার রোগের কারণ, তার মানে এটা কর্কট রোগের কারণ। তো আমার কাছে পরবর্তীতে এটা এটা মানে খুব মজা লাগছে আর কি, কর্কট রোগ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কর্কট রোগের কারণ। আমার মনে হয় নর্মালি মানুষের কেউ যদি বলে যে সিগারেট খায়, ভাই এটা খাইস না কর্কট রোগ হবে, আমার মনে হয় না ও বুঝবে। ওকে, যাই হোক, সুন্দর অনুবাদ হয়েছে, মজার অনুবাদ হয়েছে। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। তো এরকম উদাহরণগুলো দিয়েছে। ড্যাশ ইট অলসো পলিউটস আওয়ার এনভায়রনমেন্ট, ইট অলসো পলিউটস আওয়ার এনভায়রনমেন্ট। তোমাদের আনসার এখানে অ্যান্ড দিয়েছে, আমি এখানে অ্যান্ডটাকে বেশি প্রিফার করব না, আমি প্রিফার করব অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড এর মতো। তাহলে আমি কেন অ্যান্ড দিব না? দেখো, কারণ একবার দেখো অ্যান্ড ব্যবহার করা হয়েছে, এই যে দেখো একবার অ্যান্ড ব্যবহার করা হয়েছে, আবারও যদি আমি অ্যান্ড ব্যবহার করি জিনিসটা একটু বিদঘুটে মনে হবে না? এই জন্য আমি এখানে অ্যান্ড ব্যবহার করব না, আমি ব্যবহার করব অ্যাজ ওয়েল অ্যাজ। আমি কি ব্যবহার করব? অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। আচ্ছা, এবার আসো হলো এফ নাম্বারে। ড্যাশ এ স্মোকার ক্যান হার্ম এ নন স্মোকার, ড্যাশ এ স্মোকার ক্যান হার্ম এ নন স্মোকার। এখানে দেওয়া যায়, দেখো অনেকগুলো কথা আমরা এতক্ষণ বলছি তাই না, যে একজন মানে কি বলে, স্মোকিং পরিবেশকে দূষিত করতে পারে, স্মোকিং করলে তোমার এত এত রোগ হতে পারে, এটা একটা বদ অভ্যাস। তারপরে দেখো আমি নতুন একটা তথ্য দিলাম, একজন স্মোকার নন স্মোকারকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। নন স্মোকার, এটা নুন হয়ে গেছে, এটা হবে নন স্মোকার। তাহলে আমি আরো একটা তথ্য অ্যাড করতেছি না? প্রথমে কতগুলো তথ্য দিছি, এটার সাথে বলো কি আমি আরো নতুন তথ্য অ্যাড করতেছি না? তাহলে আমি এখানে মোর ওভার দিব। একাধিক তথ্য অ্যাড করলে আমরা মোর ওভার দিতে পারি। মোর ওভার, তোমাদের এখানে আনসারে দিছে এটা বিসাইডস দিছে। বিসাইডস এর চাইতে আমার কাছে মোর, একই অর্থ দিতে পারো যে কোনোটা। হ্যাঁ, আমার এখানে ভালো লাগলো, মোর ওভার দিলাম। মোর ওভার এ স্মোকার ক্যান হার্ম আর নন স্মোকার, একজন স্মোকার একজন নন স্মোকারকেও কি করতে পারে? আক্রান্ত করতে পারে। ড্যাশ ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল স্মোকার, আমার পরিবারে একজন স্মোকারও নাই। এটা তোমাদের আনসারে সুন্দর একটা ওয়ার্ড দিছে, এটা তোমরা দিতে পারো, সেটা হলো ফরচুনেটলি, সৌভাগ্যবশত। ফরচুনেটলি, সৌভাগ্যবশত, যাকে তুমি আরেকটা ওয়ার্ড দ্বারা বলতে পারো লাকিলি, যাকে তুমি আরেকটা ওয়ার্ড দ্বারা কি বলতে পারো? লাকিলি। ফরচুনেটলি বা লাকিলি, সৌভাগ্যবশত আমাদের পরিবারে একজনও কি নাই? স্মোকার নাই। দেখো আমাদের পরিবারে একজনও যদি স্মোকার না থাকে, তাহলে পরিবেশটা কি থাকবে? বাড়ির পরিবেশ সুন্দর থাকবে না? পরিষ্কার থাকবে না? এই কথাটাই পরে বলছে, আমাদের পরিবারে একজন স্মোকার নাই, তাই আমাদের বাড়ির পরিবেশ অনেক বেশি সুন্দর। তো একবার আমি সো ব্যবহার করছি না, আমি এখন সো ব্যবহার করব না, আমি এখন ব্যবহার করব অ্যাজ এ রেজাল্ট। আমি এবার ব্যবহার করব অ্যাজ এ রেজাল্ট। ওকে, আচ্ছা, as a result the environment of our home remains fresh, remains fresh, এই যে দেখো আছে always remains fresh। এবার বলছে dash some people think smoking is a part of fashion, এখানে একটা আনসার তোমাদের দিয়েছে, দেখো আনসারটা হলো at present, মানে বর্তমানে।
বর্তমানে অনেকে সিগারেট খাওয়াটাকে স্মার্টনেস মনে করে, ফ্যাশন মনে করে। অনেক আগে একটা বিজ্ঞাপন দেখতাম আমি, অনেক আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, আমার মনে আছে বিজ্ঞাপনটা এরকম, শেষে একটা টাইটেল ছিল, টাইটেলের মতো ছিল যে আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা স্মার্ট, আমরা ধূমপান করি না। এই কথাটা তোমরা ফেসবুকে পোস্ট দিতে পারো, আমাকে ট্যাগ করে দিও দরকার হলে, কারণ আমি তোমাদের জানাইলাম, এই জন্য তোমরা আমাকে ট্যাগ করে এই কথাটা দিতে পারো ফেসবুকে। যারা স্মার্ট, যারা কি পছন্দ করো না, ধূমপান পছন্দ করো না, নিজেও করো না, অন্যকেও করতে অনুৎসাহিত করো, তারা এই কথাটা দিবা, আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, তারপরে কি আমরা স্মার্ট, আমরা স্মার্ট, স্মার্টটা ইংরেজিতেও লিখতে পারো চাইলে। তারপরে কি লিখবা, আমরা ধূমপান করি না। এটা একটা বিজ্ঞাপন ছিল মূলত, আমরা ধূমপান করি না। ওকে, আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা স্মার্ট, আমরা ধূমপান করি না। কিন্তু অনেকে মনে করে ধূমপান করাটা একটা স্মার্টনেস, তাদের কাছে অনেকের কি মনে হয়, ধূমপান করাটা একটা স্মার্টনেস মনে হয়। তো এই স্মার্টনেস না আসলে এটা, তাই বলা হচ্ছে এট প্রেজেন্ট সাম পিপল থিংক স্মোকিং ইজ এ পার্ট অফ ফ্যাশন। অনেকে মনে করে এটা ফ্যাশন পার্ট, ফ্যাশনের একটা অংশ, তাই না? ড্যাশ দে কমপ্লিটলি রং, কিন্তু তারা পুরোপুরি ভুল। তাহলে আমি এখানে দিতে পারি বাট, দিতে পারি বাট তারা কমপ্লিটলি রং। অথবা তোমাদের উত্তরে ইনফ্যাক্ট দিছে, ইনফ্যাক্টটা আসলে খুব একটা মানায় না এর সাথে, আমি এখানে বাটটাই দিতে পারি। চাইলে আমি হাউএভার দিতে পারি, চাইলে আমি কি দিতে পারি, হাউএভার দিতে পারি। হ্যাঁ, মেয়েরাও দিবে না কেন, মেয়েরাও দিবে না, আল্লাহ তুমি জানো না, মানে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক অদ্ভুত শিক্ষার্থী আছে যারা স্মার্টনেস দেখানোর জন্য সিগারেট খায়, মেয়েরা। টিএসসি তে বসে ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে মেয়েরা সিগারেট খায়, মানে যে জিন্সের প্যান্ট পরে, তারপর হলো তোমার ওই যে কেটস পরে আর টি শার্ট পরে আর সিগারেট খায়। মানে এমন একটা ভাব সিগারেট খাওয়ার মধ্যে যে আমি মানে কিছু একটা হয়ে গেছি আর কি। তো আমরা এরকম একটা প্রচারণা কিন্তু কি করতে পারি বলো, আমরা এরকম একটা প্রচারণা আমাদের ফেসবুক থেকে আমরা কিন্তু সবাই একটা পোস্ট করতে পারি, তাই না? তো আজকে যদি সবাই আমরা পোস্ট করি, এখানে 200 লোক আছে, এই ভিডিওটা আর অনেকে দেখবে, সবাই পোস্ট করবে, যার যার টাইম লাইনে পোস্ট করবা, যার যার টাইম লাইনে পোস্ট করবা, আবার সবাই এখন প্লাস গ্রুপে পোস্ট দিও না, ওকে? যার যার টাইম লাইনে তোমরা পোস্ট করবা, আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা স্মার্ট, আমরা ধূমপান করি না। ওকে, স্মার্ট কথাটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, স্মার্ট কথাটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু আমরা জানি বিউটিফুল, মনে রাখবা, বিউটিফুল এটা নারীদেরকে বলা হয় গার্ল, এটা গার্লদের জন্য। আর হ্যান্ডসাম, হ্যান্ডসাম, হ্যাঁ, হ্যান্ডসাম এটা বলা হয় পুরুষদেরকে, বয়েজদেরকে। ওকে, কিন্তু স্মার্ট, স্মার্ট এটা বলা হয় সবাইকে, এটা অল, এটা ছেলে মেয়ে সবাই। তাহলে আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা স্মার্ট, আমরা ধূমপান করি না। কে কে লিখবা বলো, কে কে ফেসবুকে আজকে পোস্ট দিবা, আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা স্মার্ট, আমরা ধূমপান করি না। আমারে ট্যাগ করে, মানে মন চাইলে দিও, না মন চাইলে দিও না, কিন্তু পোস্টটা দিও, যাতে সবাই জানুক যে আসলে বাংলাদেশে অনেক লোক আছে, তোমাদের বন্ধু বান্ধব কমপক্ষে জানুক যে আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে যারা স্মার্ট, যারা স্মোকিং পছন্দ করে না, আর স্মোকিং করাটাকে স্মার্টনেস বলে না। অতএব তুমি এই পোস্টটা দিলে কি হবে জানো, তোমার অনেক বন্ধু তোমার কাছে যখন আসবে তখন সে ধূমপান করতে চাইবে না, কারণ জানে তুমি ধূমপান পছন্দ করো না, আর ধূমপান যে করে তাকে তুমি আনস্মার্ট মনে করো। আমি ধূমপান করি না, আমি স্মার্ট মানে কি, যে ধূমপান করে সেই আনস্মার্ট, ওই তো কালচার জানে না, ও নিজের ক্ষতি করতেছে, অন্যেরও ক্ষতি করতেছে। ওকে, তাহলে বলো কে কে পোস্ট দিবা, কে কে পোস্ট দিবা, মি লেখো, মি বা আমি লেখো, মি অথবা আমি লেখো, আমি অথবা লেখো মি। আর সত্যিকার কথা কি জানো, আমি অনেক অনেক কারণে অনেক লোককে অপছন্দ করি বা পছন্দ করি, কিন্তু যারা সিগারেট খায়, ধূমপান করে, তাদেরকে আমি চোখ পাইতে দেখতে পারি না। যারা সিগারেট খায়, ধূমপান করে, তাদেরকে আমি কোনো মতেই মানে দেখতে পারি না, সহ্য করতে পারি না। সে যত ভালো লোক হোক ভাই, তার সাথে আমার দূরত্ব তৈরি হয়ে যাবে। তো এভাবে আমরা যদি একটা প্রচারণা চালাই, তাহলে অনেকে হয়তো ধূমপান থেকে সরে আসবে, এবং আমাদের কি বলে, আমাদের এই পরিবেশটা অন্তত ভালো হবে। এর আগে আমি তোমাদের বলি, প্রথম আলো পত্রিকায়, প্রথম আলো পত্রিকা তো তোমরা কম বেশি পড়ছো তাই না? প্রথম আলো পত্রিকা তোমরা কম বেশি পড়ো। প্রথম আলো পত্রিকা এর আগে ঢাকার মিরপুরের একটা অঞ্চলে অনেকগুলো কলেজ নিয়ে 4000 শিক্ষার্থীর একটা সার্ভে করা হয়েছে।
4000 শিক্ষার্থীর উপর একটা সার্ভে করা হয়েছে, তাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই শিক্ষার্থী কারা? এই শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী, এমনকি তারা প্রাইমারি স্কুলেরও শিক্ষার্থী আছে অনেকে। ভয়ানক তথ্যটা দেখো, 4000 শিক্ষার্থীর উপরে তারা তাদের রক্তের স্যাম্পল নিয়ে একটা নমুনা পরীক্ষা করছে। সেখানে দেখা গেছে তাদের রক্তে সিগারেট খাইলে যে পরিমাণ নিকোটিন জমা হয়, তাদের রক্তে ঠিক সেই পরিমাণ নিকোটিন তাদের রক্তে পাওয়া গেছে। অথচ তারা বাচ্চা, ছোট ছোট শিশু, তারা কিন্তু সিগারেট খায় না। তাহলে তারা কিভাবে তাদের রক্তে নিকোটিন পাওয়া গেল? তাদের রক্তে নিকোটিন পাওয়া গেছে হলো এই যে পরিবেশে যারা সিগারেট খায়, ধোঁয়া ছেড়ে দেয় না, ধোঁয়াটা কি সে পকেটে রাখে? পকেটে রাখে না। সে কি করে বলো? সে ধোঁয়াটা ছেড়ে দেয় পরিবেশে। এই ছেড়ে দেওয়ার ফলে এই বাতাসে ছড়িয়ে পড়ে। ছোট বাচ্চা তো আর সিগারেটের ধোঁয়া বাছাই করে দম নেবে না, তাই না? আমরা তো সবাই এক চাপাই দম নেই। তাহলে দেখো এই ছোট বাচ্চাগুলো সিগারেট খাচ্ছে না, অথচ সিগারেট খাইলে যে পরিমাণ নিকোটিন রক্তে পাওয়া যেত, সেই পরিমাণ নিকোটিন তারা রক্তের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই সিগারেট খোরদেরকে কি পরিমাণ ঘৃণা এবং কি পরিমাণ অবজ্ঞা করা উচিত, তাহলে তুমি চিন্তা করো। তুমি যদি ধরো হিরোইন খাও, তুমি যদি ড্রাগস নাও, তুমি যদি ফেন্সিডিল খাও, তুমি তোমারে ক্ষতিগ্রস্ত করতেছো। সর্বোচ্চ তোমার পরিবার তোমার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরো তুমি ড্রাগস নাও, তুমি হিরোইন খাও, তুমি ইয়াবা খাও, তুমি নিজে মরতেছো, তোমার পরিবার সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? কিন্তু তোমার ইয়াবার জন্য তো অন্য কোনো পাশের লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে না। অথচ যে লোকটা সিগারেট খায়, ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে, সে তার চারপাশের সব লোককে আক্রান্ত করতেছে। তাহলে কতটা ঘৃণিত এই কাজটা। সো আমরা এই কথাটা এখন থেকে লিখবো, এবং যারা সিগারেট খায় আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ভাই তুমি তোমার নিজের ক্ষতি করতেছো, কিন্তু এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যারা সিগারেট খায় না, তুমি তো তাদেরকেও ক্ষতি করতেছো। এই তাদেরকে ক্ষতি করা, তাদের কোনো মানে স্বাস্থ্যের হানি ঘটানোর তো তোমার কোনো অধিকার কেউ দেয় নাই। তাহলে সিগারেট খেলে ধোঁয়া সবটুকু পেটের মধ্যে রাখবা, নাহলে পকেটে ভরে রাখবা, মানে ওপেন প্লেসে ছাড়তে পারবা না। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো, কারো ব্লাড লাগলে বইলো আমাকে, আমার ব্লাডে কোনো নিকোটিন নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওর রক্তের গ্রুপ তোমরা লিখে নিও। তাহলে আজকে থেকে আমরা কি করব? আজকে থেকে আমরা সিগারেট খাবো না, আর এই পোস্টটা দিব, আর যারা সিগারেট খায় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো তারা যেন সিগারেট না খায়। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। আমাদের নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের ন্যারেশন নিয়ে আমরা কথা বলবো। ওকে, সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্নটা করতে পারো। কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করো, আমরা শেষ করি। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের আগামীকালকে যে ক্লাসটা হবে, সেই ক্লাসে আমি তোমাদের রিটেন ম্যানুয়ালটা কেমনে তোমরা পড়বা সেটা আমি একটু বলে দিব। যদিও রিটেনের উপরে প্রচুর ক্লাস নিয়েছে ওয়াসি স্যার, আমি জানি, তো তারপরেও তুমি রিটেন নিয়ে যদি রিটেন ম্যানুয়াল কিভাবে পড়বা সেটা আমি একটু বলে দিব তোমাদেরকে। অলরেডি আমার টাইমলাইনে এই সম্পর্কে একটা পোস্ট আছে। থ্যাংক ইউ আফরোজা ইসলাম আশা, তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, এই সন্ধ্যা এই মানে মাঝরাতে গুড মর্নিং বলে কে? কে যেন বললো, কমেন্টটা চলে গেল। ও জাফরিন রহমান, গুড মর্নিং, এই মাঝরাতে গুড মর্নিং। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।